এবং আমরা একটা স্ট্যাটিক CMOS এর ইনভার্টারের লেআউট দিয়ে শেষ করেছিলাম। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল স্কেম্যাটিকটা যদি এরকম হয়, এটার জন্য লেআউট ড্র করা, যেখানে ভি ইন, ভি আউট, ভিডিডি আর জিএনডি আছে। উপরে এটা ছিল পিমস, নিচে এটা হচ্ছে এনমস। এবং আমরা জানি যে পিমস এর এই টার্মিনালটা হচ্ছে তার সোর্স, এখানে আছে তার ড্রেইন। এনমস এর ক্ষেত্রে এখানে তার ড্রেইন আর নিচে হচ্ছে তার সোর্স। আচ্ছা, আমি আশা করছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যখন এটার জন্য আঁকছিলাম তখন আমরা শুরু করেছি, ধরেন এরকম দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা যদি পি টাইপ ডোপিং করা থাকে, হেভি পি প্লাস হয়, তাহলে তার জন্য দ্যাট মিনস এদিকে পি প্লাস আর এদিকে পি প্লাস এর জন্য আমরা বলেছিলাম যে আমাদের মাঝখান দিয়ে তার গেট বা পজিটা এরকম যাচ্ছে। এটা আগের দিন বলা। তারপর আমরা বলেছি যে যদি আমি গ্রিন দিয়ে শো করি এন প্লাস, কালার ডাজন্ট ম্যাটার, জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য, বোঝানোর জন্য, যদি এন প্লাস মিন করি তাহলে এর মাঝখানেও একটা এন মস তৈরি করার জন্য তার গেটটা হবে এরকম। এবং বলেছিলাম যে সকল শেপ হবে রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ কোনো কার্ভ টাইপের জিনিস আপনাদের এখানে থাকবে না। এখন দুইটা গেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো গেটকে আমরা এখানে যখন কানেক্ট করেছি, আমরা বলছিলাম যে আমরা গেটকে কানেক্ট করব হচ্ছে পলি দিয়ে। তো এই জন্য আমাদের পলি দিয়ে গেট কানেক্ট করা হয়েছিল, পলি দিয়ে গেট কানেক্ট করা হয়েছিল। আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের নিচে থাকবে গ্রাউন্ডের রেল, আমাদের নিচে আছে গ্রাউন্ডের রেল বা ভিএসএস এর রেল, দ্যাট মিনস জাস্ট মেটাল ওয়ান, ব্লু মানে মেটাল ওয়ান বলছি। তো মেটাল ওয়ান চলে গেছে, আর উপর দিয়ে চলে গেছে ধরেন মেটাল ওয়ান, বাট সেটা হচ্ছে ভিডিডি। এই মেটাল ওয়ানটা বাট এখানে বায়াসিং করা হয়েছে ভিডিডি। আচ্ছা, আমরা দেখছিলাম যে আমাদের পি মস্টার সোর্সটা কানেক্টেড হচ্ছে ভিডিডির সাথে। তো আমরা বলেছি আমরা যদি এখানে সোর্স বানাতে চাই তাহলে আমরা এখান থেকে একটা ভিডিডি কানেকশন দিব। এবং এটা যেটা এইমাত্র আঁকলাম, এটা নীল দিয়ে এঁকেছি, এটা মেটাল ওয়ান, আর নিচে আছে এই ব্রাউন কালারের পি প্লাস। দুটো তো ডিফারেন্ট লেয়ার, বলেছিলাম দুটোকে কানেক্ট করতে হলে আমার মাঝখানে কন্টাক্ট কাট দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট কাট। একইভাবে আমাদের এনমস কেও আমাদের কি করতে হয়, এনমসটারও হচ্ছে সোর্সটা গ্রাউন্ডেড ছিল। সো এনমস এর জন্য, সোর্সের জন্য আমরা এখানে যদি সোর্স বানাতে চাই তাহলে এরকম কানেক্ট করব। এইমাত্র আঁকা জিনিসটা ছিল মেটাল ওয়ান, এটা আর নিচের এন প্লাস ইমপ্ল্যান্ট, এন প্লাস অথবা এন প্লাস ইনপ্ল্যান্ট অথবা এন প্লাস ডিফিউশন, এগুলো তো একই জিনিস, জাস্ট ইন্টারচেঞ্জেবল ভাবে বলা হয়। তো এই এন প্লাস এর সাথে এন প্লাস গ্রিন এর সাথে উপরের ব্লুটাকে কানেক্ট করার জন্য আমাদের এখানেও লেগেছিল কন্টাক্ট। তখন আমাদের এই নিচের এই পোর্শনটা কনস্ট্রাক্ট করা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে পিমস আর এনমস এর দুটো ড্রেইন কানেক্টেড থাকবে, পিমস আর এনমস এর দুটো ড্রেইন কানেক্টেড থাকবে। সো আমরা যদি এখানে এটাকে ড্রেইন বানাতে চাই আর নিচে এটাকে ড্রেইন বানাতে চাই তাহলে আমাদের এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করব কিভাবে? আগের মতন কানেক্ট করা হবে মেটাল দিয়ে। আমাদের সকল প্রকার কানেকশন হবে মেটাল দিয়ে, শুধু গেটকে আমরা কানেক্ট করব যদি সম্ভবপর হয় পলি দিয়ে। যদি কোনো কারণে গেটকে পলি দিয়ে কানেক্ট করা অসম্ভব হয়ে যায় তখনই একমাত্র আমরা মেটাল দিয়ে কানেক্ট করব, আনলেস আদারওয়াইজ গেট কানেক্ট হবে পলি দিয়ে। তাহলে আমরা এইভাবে হচ্ছে একটা মেটালের স্ট্রিপ দিয়ে বা মেটালের পাথ দিয়ে, এটাকে আমরা মেটালের পাথ বলতে পারি, পাথ দিয়ে করাটাই সহজ। মেটালের পাথ দিয়ে, যে পাথটা ইটসেলফ একটা রেক্ট্যাঙ্গেল, মেটালের পাথ, এবং এটা হচ্ছে মেটাল ওয়ান, তার মানে M1 পাথ দিয়ে কানেক্ট করলাম। তো এটা ছিল ব্রাউন, তার উপরে ব্লু, এদের মধ্যে কানেকশন হবে তখনই যখন আমি একটা কন্ট্রাক্ট দিতে পারবো। এগুলো আগের দিনের রিক্যাপ। এবং এই কন্ট্রাক্ট দেওয়ার পরে আমরা বলেছিলাম সকল প্রকার কানেকশন বা সকল প্রকার সিগন্যালের, সেটা ইনপুট সিগন্যাল হোক, আউটপুট হোক, অথবা রেগুলার আমার সিগন্যাল রাউট হোক, যেটাই হোক না কেন, এগুলোর আমরা লিখবো হচ্ছে M1 এর উপরে। অর্থাৎ দেখেন আমি এখানেও ভিডিডি লিখেছিলাম মেটালের উপরে,
এখানেও ভিএসএস লিখেছি মেটালের উপরে। তার মানে এই যে আমি মাত্র মেটালটা টানলাম আউটপুটের জন্য, এই আউটপুটের জন্য যে মেটালটা টেনেছি, দুটো ড্রেন যেখানে কানেক্টেড হয়েছে, আমি যদি এখানে লিখে দিই ভি আউট, তাহলেই সাফিসিয়েন্ট। বাইরে থেকে মেটাল কানেকশন সে এই মেটালে দিয়ে কানেক্ট করে ফেলতে পারবে। আমার ইনপুটটা কানেক্ট করা বাকি, এই ভি ইন লিখতে হবে। এখন এই ভি ইন যদি আমি এই লালের উপরে লিখতে যাই, তাহলে এটা হবে না, বিকজ আমার ইনপুট দিতে হবে মেটালের উপরে। সো এই ইনপুটটা মেটালের উপর দেওয়ার জন্য আমার এই পলির এই জোনের মধ্যে, এই পলির কোন একটা জায়গায় আমার মেটালটাকে বসাতে হবে। তো আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের ডিজাইন রুল আছে, ডিজাইন রুলের ক্ষেত্রে বলেছি যে রুলগুলো কি কি ছিল। রুলগুলো বলছিলাম যে মোটামুটি মোটামুটি বিভিন্ন অ্যাডভান্স রুল আছে, কিন্তু মোটামুটি সব কয়টা পার্টিকুলার লেয়ারের জন্য আপনারা ঘুরে ফিরে চারটা রুল সবসময় দেখবেন। একটা বলেছিলাম উইথ, আরেকটা বলেছিলাম স্পেসিং, আরেকটা ছিল এনক্লোজার, আর ফাইনালি বলেছিলাম ওভারল্যাপ। সো আপনার ঘুরে ফিরে এই রুলগুলো লাগবেই প্রত্যেকটা জিনিসের জন্য। তো এখন আমরা কাজ করছি হচ্ছে পলির জন্য। সো পলির মধ্যে আমরা কন্ট্যাক্ট বসাতে হবে। তো পলি ইটসেলফ, আমি যদি 22 ন্যানোমিটারের কথা বলি, ধরেন আমি এখন বলছি 22 ন্যানোমিটার প্রসেস টেকনোলজির জন্য। এই 22 ন্যানোমিটার প্রসেস টেকনোলজির জন্য যদি বলি, আপনারা ল্যাবে কাজ করবেন আইদার 45 অথবা 90 দিয়ে। ল্যাবে আপনারা কাজ করবেন আইদার 45 অথবা 90 দিয়ে। সো তার জন্য শেপগুলো একটু বড় হবে। 22 ন্যানোমিটারের প্রসেসে এখন আমি আপনাকে দেখাচ্ছি। সো তার জন্য শেপগুলো আরেকটু ছোট হবে। সো তার জন্য লেংথ কে বলা হয় 26 ন্যানোমিটার। তার মানে পলি হতে হবে আপনার 26 ন্যানোমিটার। এই পলিটার এদিক বরাবর আছে 26 ন্যানোমিটার। আর এই পলের মধ্যে যখন একটা কন্টাক্ট বসাবেন, সেই কন্টাক্টের ডিজাইন রুল বলছে এই কন্টাক্টের শেপ হতে হবে, তার উইডথ হতে হবে মিনিমাম 24 ন্যানোমিটার। এখন দেখেন এই পলির মধ্যে যদি আপনি কখনো এই কন্টাক্ট বসাতে চান, আমি যদি খুব জুম করে আঁকি, ধরেন আমি খুব জুম করে আঁকছি, এই পুরোটা জিনিস ছিল এদিকে 26 ন্যানোমিটার। আমি যদি এর মাঝখানে এই কন্ট্যাক্টটা বসাতে চাই, তাহলে আমার কন্ট্যাক্টটা বসাতে হবে, যেহেতু 24 ন্যানোমিটার, সে অলমোস্ট তার এজের কাছাকাছি চলে আসবে। এদিকে থাকবে মাত্র 1 ন্যানোমিটার বাকি, আর এদিকে থাকবে মাত্র 1 ন্যানোমিটার বাকি, বিকজ এটা ইটসেলফ হচ্ছে 24 ন্যানোমিটার। সবাই কি আমার সাথে আছেন? জি স্যার। 24+1+1, এই এক আর এই একটা ডিজাইন রুলকে ভায়োলেট করবে, ডিজাইন রুল কে ভায়োলেট করবে, কারণ আপনার কন্ট্যাক্টের ক্ষেত্রে বলা হয়েছে কন্ট্যাক্টের এনক্লোজার হতে হবে 4 ন্যানোমিটার। তার মানে একটা কন্ট্যাক্ট বসানোর পর যখন আপনি একটা পলি দিবেন কন্ট্যাক্টের পাশ দিয়ে, যখন আপনি একটা পলি দিবেন, তখন এই লাল রঙের পলিটা আর কালো কন্ট্যাক্টের চারপাশে এনক্লোজার, দ্যাট মিনস এইটা হতে হবে 4 ন্যানোমিটার, এই পাশেও হতে হবে 4 ন্যানোমিটার। আর এর পাশে তো কন্টিনিউটি আছেই, সো এই পাশে অটোমেটিক্যালি 4 ন্যানোমিটার হয়ে যাবে, এদিকেও আপনার 4 ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে এখন বলেন তো, যদি 4 ন্যানোমিটার 4 ন্যানোমিটার করে রাখি, মাঝখানে আছে 24, দুই দিকে আমার 4 লাগবে 4 লাগবে, অর্থাৎ 32 ন্যানোমিটার লাগবে আপনার একটা কন্ট্যাক্ট বসানোর জন্য। আপনার পলিটাকে 32 ন্যানোমিটার বানাতে হবে, কিন্তু আপনার এখানে পলিটা আছে কত, 26 ন্যানোমিটার। তার মানে আপনি আরেকটু বাড়তি পলি এখানে দিবেন, এই বাড়তি পলিটুকু আপনি দিবেন, বিকজ বাড়তি পলিটুকু দিলে এখন এই পুরোটা পলির এদিকের অংশ 32 ন্যানোমিটারের বেশি হবে, এইদিকেও সেটা 32 ন্যানোমিটারের বেশি হবে। হওয়ার পর আপনি এখানে একটা কন্ট্যাক্ট দিতে পারবেন। আর এই কন্ট্যাক্ট দিয়ে পলি কাকে কানেক্ট করতেছে, কন্ট্যাক্ট দিয়ে পলি কানেক্টেড হচ্ছে আপনার মেটাল 1 এর সাথে। সো আপনার মেটাল 1টা ধরেন এরকম। এখন এই নীল রঙের মেটাল 1 এর উপরে আপনি ভি ইন লিখতে পারবেন। তার মানে বাইরে থেকে সিগন্যাল এই ভি ইনটা এখানে আসতে পারবে। সো এখন আপনি আশা করতে পারেন আপনার সার্কিটটা কমপ্লিট। একটু বাকি আছে, সেটা হচ্ছে আমরা বডি বায়াস দেখিয়েছিলাম আপনাদেরকে। বডি বায়াস এখনকার জন্য আজকে কনসিডার করলেন, এরপরে যত সার্কিট আঁকবো তখন আর বডি বায়াস কনসিডার করতে হবে না, বাট প্রথম সার্কিটের জন্য বডি বায়াস কনসিডার করতে হবে। বডি বায়াসের ক্ষেত্রে কি বলেছিলাম, বলেছিলাম আমার পিমসটা যেখানে আছে, বলেছিলাম পিমসটা যেখানে আছে, পিমসটা আছে কোথায়, পিমসটা আছে এন ওয়েল এর মধ্যে, এবং বলেছিলাম বডি বায়াসের জন্য পিমস এন ওয়েল এর মধ্যে আছে, তাকে করতে হবে ভিডিডি। এবং এই জন্য আপনারা আগের দিন দেখেছিলেন ভিডিডি বরাবর আমরা কি করেছিলাম, ভিডিডি রেইলটা বরাবর আমরা কন্টাক্ট কার্ড দিয়ে দিয়েছিলাম, এভাবে দিয়েছিলাম।
এবং বলেছিলাম এই যে মেটাল ওয়ানের লেয়ারটা আছে, এই মেটাল ওয়ানের লেয়ারের ঠিক নিচে, আপনারা তো উপর থেকে দেখছেন এখন টপ ভিউ, এই মেটাল ওয়ানের লেয়ারের ঠিক নিচে আগের দিন বলেছিলাম যে আমাদের এন ওয়েলের মধ্যে ভিডিডি লাগানোর আগে এন ওয়েল তো খারাপ টাইপের এন টাইপ ডোপিং, একে ভালো ডোপিং করতে হবে, অর্থাৎ আপনাকে এন প্লাস হেভি ডোপিং করতে হবে। তো ওই ডোপিংটা এই মেটালের নিচে আছে, তার উপর দিয়ে মেটালটা গেছে। তো ওই ভালো এন প্লাস ডোপিং এর উপরে আপনি মেটালটাকে ফেলে মাঝখান দিয়ে এই কন্ট্যাক্ট গুলো দিয়েছেন, ঠিক আছে? একই কথা নিচের এনমস এর জন্য সত্য। এনমস কে আমরা করি হচ্ছে পি সাবস্ট্রেটের উপরে। পি সাবস্ট্রেট হচ্ছে পি টাইপ, যেটা খারাপ ডোপিং, খুব ভালো ডোপিং না। আমাকে কানেকশন দিতে হবে ভালো ডোপিং এর মধ্যে। সো আমাদের ভালো পি টাইপের পি প্লাস আগে আমাকে বানাতে হবে এই মেটাল বরাবর, নিচে আগে আমি পি প্লাস বানাবো ভালো, তারপর তার উপরে আমি এই মেটালটাকে ফেলবো, এর উপরে আমি এই ব্লু মেটালকে ফেলবো, ফেলার পর এদের মাঝখানে আমি কন্ট্যাক্ট দিয়ে দিব এভাবে। এবং আমরা বলেছিলাম যে প্রত্যেকটা লেয়ারের 4টা রুল থাকে, একটু আগে বললাম। তো কন্ট্যাক্টরের রুল থাকবে, একটা হচ্ছে স্পেসিং। স্পেসিং মানে হচ্ছে একটা কন্ট্যাক্ট থেকে আরেকটা কন্ট্যাক্টের মাঝখানে দূরত্ব, সেটা এই 22 ন্যানোমিটারের জন্য সেই ভ্যালুটা হচ্ছে 28 অথবা 26 ন্যানোমিটার, আমার এক্স্যাক্টলি মনে নেই, যে কোনো একটা, ধরেন 28। তার মানে একটা কন্ট্যাক্ট থেকে আরেকটা কন্ট্যাক্টের মাঝখানে গ্যাপ থাকতে হবে আপনার মিনিমাম 28 ন্যানোমিটার। এটা হচ্ছে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট স্পেসিং রুল। সো ওই রুল মেনটেন করে সম্ভবপর হলে যতগুলো সম্ভব আমরা কন্ট্যাক্ট বসাবো। আর মাল্টিপল কন্ট্যাক্ট সম্ভব হলে বসাচ্ছি কেন? অনেকগুলো কারণের মধ্যে দুইটা কারণ বলেছিলাম। এক নাম্বার কারণ হচ্ছে যাতে করে আপনার একটা কন্ট্যাক্ট যদি কোনো কারণে ফ্যাব্রিকেশনের সমস্যার জন্য প্রপারলি ফ্যাব্রিকেট না হয়, তাহলে যাতে করে আপনার ডিভাইস স্টিল কাজ করে সেটার জন্য। আর 2 নাম্বার বলেছিলাম মাল্টিপল কন্ট্যাক্ট দেওয়া মানে যত বেশি কন্ট্যাক্ট দিবেন ইভেন্চুয়ালি আপনার কারেন্ট পাস করার জন্য পাথ আপনি বাড়াচ্ছেন, ইভেন্চুয়ালি আপনার কারেন্ট বেশি পাস করতে পারবে, রেজিস্ট্যান্সটা কমে যাবে। সো রেজিস্ট্যান্স কমানোর জন্য হচ্ছে আমরা মাল্টিপল কন্ট্যাক্ট সুযোগ থাকলে দিব, সুযোগ থাকলে, এটা মাস্ট না, বাট সুযোগ থাকলে আমরা দিব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো স্যার কনফিউশন আছে? জি 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 বলেন। স্যার এনমস আর পিমস এর জন্য যে আসলে বেসটা দরকার, মানে এনমস এর জন্য যে পি সাবস্ট্রেট বা হইতেছে পিমস এর জন্য যে এন সাবস্ট্রেট দরকার, এই দুইটা জি, তো স্যার একই লেআউটে পড়তেছে, বাট এদের সেপারেশনটা কিভাবে হচ্ছে আর কি? আচ্ছা, এই দুটো কিন্তু একই লেআউটে পড়ছে না, বিকজ আপনারা আজকে দেখছেন এরকম, কিন্তু মনে পড়ে আগের দিন আমি দেখানোর সময় বলেছিলাম যে আমাদের পুরোটা এই সাদা, এই পুরোটা সাদা স্ক্রিন যার উপর আমি আঁকছি, এই সাদাটাকে আমি বাই ডিফল্ট ধরছি পি টাইপ সাবস্ট্রেট। আপনারা যখন ল্যাবে কাজ করবেন ভার্চুয়াসতে, তখন আপনারা দেখবেন কালো একটা স্ক্রিন, ওই পুরোটা কালো হচ্ছে বাই ডিফল্ট পি টাইপ সাবস্ট্রেট। কিন্তু আপনাকে ল্যাবে কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা আমরা আঁকার সময় ক্লামসি হয়ে যায় বলে আঁকি নাই, আগের দিন বলেছি যে আমাদের ল্যাবে কাজ করার সময় আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এন টাইপ থাকে পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে, পিমস, এই যে পিমসটা থাকে সে কই থাকে? সে থাকে এন টাইপ সাবস্ট্রেটের মধ্যে। সেটাকে তৈরি করার জন্য মনে পড়ে আমরা কি করেছিলাম, একটা এন ওয়েল তৈরি করেছিলাম। এরকম একটা এন ওয়েল তৈরি করেছিলাম, ডটের লাইনটা এন ওয়েল, এন ওয়েল। এখন বুঝতে পারছেন? পিমসটা কিন্তু হচ্ছে এই এন ওয়েল এর মধ্যে, আর এন মসটা পি টাইপ সাবস্ট্রেট, বিকজ এই পুরোটা সাদা স্পেস হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট। সো আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে দেখবেন যে এই পুরোটা পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে, সাইড থেকে দেখছি, প্রথমে আমরা একটা এন ওয়েল বানাই, এটা একটা ভেতরে একটা এন ওয়েল, তারপর এন ওয়েল এর মধ্যে আমরা এখানে বানাই হচ্ছে একটা টিমস, আর এন ওয়েল এর বাইরে বাট এই পি সাবস্ট্রেটের মধ্যে আমরা বানাই একটা পিমস। সরি 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 সরি, এটা মানে একটা এনমস। হ্যাঁ, তাহলে ভেতরে বানাচ্ছি এনওয়েল এর ভেতরে বানাচ্ছি পিমস, আর পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে এনওয়েল এর বাইরে বানাচ্ছি এনমস। বুঝতে পেরেছেন? স্যার এই পি সাবস্ট্রেটের উপর কি স্যার এন টাইপ সাবস্ট্রেট কি ওভারল্যাপ করা হয়, না ওই যে রিজনটুকুতে ওইটাতে এন সাবস্ট্রেট বসানো হয়, ওইটুকু পি সাবস্ট্রেট রিমুভ করা তারপর ফ্যাব্রিকেট করা হয়? না 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 না, পি টাইপ আপনি করে ফেলেছেন, আপনি পি টাইপের মধ্যে হেভি এন টাইপ ডোপিং করলেই পি আর নো লঙ্গার পি, পি আর থাকবে না। আমি আপনাকে দেখাই, ধরেন আমাদের প্রথমে শুরুর দিকে ছিল হচ্ছে পুরোটা পি টাইপ সাবস্ট্রেট ডিফল্ট, সাইড ভিউ দেখছি কিন্তু, ঠিক আছে? এখন আপনি এই পিটা তো আছে, তার মানে পুরোটার মধ্যে পি টাইপ আছে। আপনি যখনই এই জায়গায় এন টাইপের ডোপিং করে ফেলবেন,
এন টাইপ ডোপিং করেছেন, তখন অটোমেটিক্যালি এটা এন ওয়েল হয়ে গেছে। মানে ডোপিং আপনি ততক্ষণ পর্যন্ত করছেন যতক্ষণ পর্যন্ত আপনার এন এসে এক্সিস্টিং পি কে নিউট্রালাইজ করে তার চাইতে এক্সেস এন আনবে, তখনই সে এন ওয়েল হবে। বুঝতে পেরেছেন? আপনার কিন্তু পি টাইপ সাবস্ট্রেট ছিল, আপনি এন টাইপ ডোপিং করার কারণে সে পি টাইপ সাবস্ট্রেটকে নিউট্রালাইজ করে যখন বাড়তি এন টাইপ চলে আসবে তখন সেটা এন ওয়েল হবে। জি স্যার, এখন বুঝছি। ঠিক আছে, এন ওয়েল বানালাম। আচ্ছা, এটা তো আপনাকে এখন বললাম, কিন্তু রিয়ালিটিতে আসলে এই প্র্যাকটিসের চাইতে আরেকটা ভালো প্র্যাকটিস আছে। সেই ভালো প্র্যাকটিসটা হচ্ছে যে আপনার শুরুর দিকে থাকবে, ধরেন আমি একটু একটু বড় করে আঁকি। ইন রিয়ালিটি বা রিয়েল ইয়েতে আমরা সাধারণত আসলে যেটা করি, মানে আপনারা স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি গুলোর দিকে যদি তাকান, স্ট্যান্ডার্ড সেল গুলো হচ্ছে আদর্শ সেল, একবার খাঁটি বাংলায় বললে। সেগুলোকে তৈরি করা হয় কিভাবে? সেগুলোকে তৈরি করা হয় হচ্ছে পুরোটাকে ধরা হয়তো পি সাবস্ট্রেট, তো পুরোটা পি সাবস্ট্রেট থাকলেও আপনার এনমস কে তারা করে হচ্ছে, একটু আগে কি দেখলেন, পি মসের জন্য আমরা একটা এন ওয়েল বানালাম, এন ওয়েল, তারা এন মসের জন্য একটা পি ওয়েল বানায়। তার মানে আমার এটা হোক পি সাবস্ট্রেট ডাজন্ট ম্যাটার, তারা প্রথমে এদিকে একটা বড় করে এন ওয়েল বানায় এবং এদিকে একটা বড় করে পি ওয়েল বানায়। ধরেন একটা ওয়াল একটার সাথে লেগে গেলে কোনো সমস্যা নেই, পি ওয়েল বানায়। তার মানে এই ওয়ালের এই পাশে হচ্ছে পি আর ওই পাশে হচ্ছে এন। এবার এই পি ওয়েলের মধ্যে তারা এন টাইপ ডোপিং করে, করে এখানে এই গেটটা দেয়। আর এই এন ওয়েলের মধ্যে তারা পি টাইপ ডোপিং করে, করে তারা এখানে গেটটা দেয়। দিলে এইটা আপনার কাজ করছে পি মসের মতন, এটা কাজ করছে এন মসের মতন মতন। সেখানে কিন্তু দুইটা ওয়েলই আছে, পি ওয়েলও আছে এন ওয়েলও আছে, এবং দুইটা ওয়েলকে বানানো হয়েছে পি টাইপ সাবস্ট্রেটের উপরে। এটা হচ্ছে রিয়ালিটিতে এখন এই প্র্যাকটিসটা মেনটেন করা হয় যাদের ইন্ডিভিজুয়াল নিজস্ব ওয়েল। সো যত এন মস আপনি বানাবেন সবাইকে আপনি পি ওয়েল এর মধ্যে রাখবেন, যত পি মস আপনি বানাবেন সবাইকে আপনি এন ওয়েল এর মধ্যে রাখবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা ইনভার্টার দেখলেন, এখন আমরা আরেকটু আরেকটু কমপ্লিকেটেড সার্কিটের দিকে যদি যাই, ধরেন সেটা হচ্ছে আমরা এখন চাচ্ছি একটা টু ইনপুট ন্যান্ড গেট বানাতে। আমরা চাচ্ছি একটা টু ইনপুট ন্যান্ড গেট। সো আমরা বানাবো হচ্ছে একটা ন্যান্ড টু। সো ন্যান্ড টু দিকে যদি আমরা তাকাই, সার্কিটটা দেখতে হবে হচ্ছে এরকম, পিমস, এটা ধরেন এ ইনপুট, এটা বি, এ, আর এটা হচ্ছে বি, আর আমরা আউটপুটটা নেই হচ্ছে এখান থেকে, ভি আউট, বা যেটাকে আমরা ধরেন বললাম এফ ফর এক্সাম্পল। এটা সমান সমান এ বি এন্ড হয়ে তার বার। এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করতে চাই, তৈরি করতে চাই। সো আমরা শুরুতে দেখবো একটা ব্রুট ফোর্স বা বাজে অ্যাপ্রোচ, এরপর আমরা সেটাকে ইমপ্রুভ করব। শুরুতে দেখবো একটা ব্রুট ফোর্স বা বাজে অ্যাপ্রোচ, তারপর আমরা এটাকে ইমপ্রুভ করবো, কারণ শুরুতে আমরা ইমপ্রুভমেন্ট করতে গেলে আমরা বুঝবো না, আমরা স্টেপ বাই স্টেপ যাবো। সো আপনারা শুরুতে যখন এটাকে বানাবেন আপনাকে কি বানাতে হবে, একটা এ সিগন্যাল আছে এরকম একটা পিমস লাগবে, বি সিগন্যাল আছে এরকম একটা পিমস লাগবে, নিচে আপনার এ সিগন্যাল আছে এরকম একটা এনমস লাগবে, বি সিগন্যালের একটা এনমস লাগবে, তাই তো? আচ্ছা, ধরেন আমি নিচে আগে এই এনমস গুলোকে আঁকি, আর আমরা জাস্ট আঁকার সুবিধার্থে এনমস এর জন্য কালার পিক করছি ধরেন গ্রিন, এনমস কে গ্রিন, আর পিমস এর জন্য কালার পিক করছি হচ্ছে ধরেন ব্রাউন, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য যাতে আমরা দেখতে দেখে ডিস্টিংগুইশ করতে পারি। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই এনমস দুটোকে আঁকা, এটাকে এবং এটাকে আঁকা। তাহলে আঁকেন শুরুতে। এটা যদি একটা এনমস এর দুটা এন হয়, মাঝখান দিয়ে একটা গেট থাকলে, আমরা তো টপ ভিউ দেখছি, এবং আগের দিন বলেছিলাম যে গেটটা কিন্তু একটু এক্সটেনশন থাকবে, ফ্যাব্রিকেশনে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। মানে ঝামেলা হয়ে আপনি যদি একবারে এজ দিয়ে বরাবর আঁকেন তাহলে একটুখানি গেট ফ্যাব্রিকেট করতে গিয়ে যদি সরে যায় তাহলে কিন্তু আলটিমেটলি ডিভাইস কাজ করবে না, এই জন্য আমরা এই এক্সটেনশনটা রাখি। এবং এটাকে বলেছিলাম কি, এটাকে বলেছিলাম ওভারল্যাপ রুল পলির, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার ধরেন এ, এখানে এ আছে, এ সিগন্যাল দিলাম, তাহলে এ সিগন্যালের করেসপন্ডিং এনমস হচ্ছে এটা, এই পাশে আছে আপনার এন প্লাস, এই পাশেও আছে এন প্লাস। একই রকম ভাবে একটা বি আঁকেন, এটাও এন প্লাস এবং বি এর জন্য মাঝখান দিয়ে আমরা গেট দিব।
মাঝখানে একটা গেট দিলাম, টপ ভিউ দেখছি, কিন্তু এটা হচ্ছে বি। আচ্ছা, এ আর বি, তাহলে এ আর বি এর জন্য উপরে আপনার নিচের এ আর বি আপনি এঁকে ফেলেছেন, তাহলে উপরে আপনার একটা পিমস লাগবে, এ এর জন্য একটা পিমস লাগবে বি এর জন্য। তাহলে সেটা আমরা আঁকতে যাচ্ছি ব্রাউন দিয়ে। সো বললাম এটা আমাদের একটা পি প্লাস, এটা আরেকটা পি প্লাস, আর বি এর জন্য আপনার আরেকটা লাগবে। সো এটা পি প্লাস, এটাও পি প্লাস, এবং গেট গুলো মাঝখান দিয়ে গেছে। এই সকল শেপ আমার আঁকা দেখে কিন্তু ঘাবড়াবেন না, প্রত্যেকটা কিন্তু রেক্টেঙ্গুলার। আমার আঁকানো হয় বাঁকা তারা হচ্ছে, বা এগুলো রেক্টেঙ্গুলার। তাহলে উপরের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা পারতপক্ষে চেষ্টা করব তাদেরকে অ্যালাইন করতে। দেখেন নিচের এ আর উপরের এ কিন্তু অ্যালাইন্ড, নিচের বি উপরের বিও কিন্তু তারা অ্যালাইন্ড, তারা একই অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে, ভার্টিক্যালি একই অ্যালাইনমেন্টে আছে। তাহলে এখন উপরের এও তৈরি হয়েছে, বিও তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই এ, উপরের এ যেটা ছিল আর উপরের বি যেটা ছিল, এদের এক একটা করে টার্মিনাল ভিডিডিতে গেছে না? উপরের এ আর বি প্রত্যেকের একটা করে টার্মিনাল ভিডিডিতে গেছে, তাই তো? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের উপরে একটা ভিডিডি রেল আছে, এখানে একটা ভিডিডি রেল গেছে, চলে গেছে ভিডিডি রেল, এর এর নাম হচ্ছে ভিডিডি। নিচে ভিএসএস রেল চলে গেছে। রেল মানে হচ্ছে মেটাল ওয়ান চলে গেছে যার গায়ে ভিএসএস লেখা। এই মেটাল ওয়ানটার যে কোনো জায়গায় আপনি গ্রাউন্ড পাচ্ছেন, উপরে মেটাল ওয়ানের যে কোনো জায়গায় আপনি ভিডিডি পাচ্ছেন বা 1 ভোল্ট পাচ্ছেন, ভিডিডি বা 1 ভোল্ট পাচ্ছেন। এখন আমাকে কি করতে হবে, আমার এই এ এর জন্য তার উপরের এটা তো সোর্স, বি এরও উপরে এটা হচ্ছে সোর্স, এই দুটা পিমোসের সোর্সকে আমার লাগাতে হবে এই ভিডিডির সাথে। তাহলে ধরেন আমার এই পয়েন্টের এটা হচ্ছে একটা তার সোর্স, আর বি এর জন্য এটা হচ্ছে তার সোর্স। তার মানে এটা তার সোর্স, এটা তার সোর্স। কানেকশন কি পুরো হয়েছে? দুটো মেটাল টেনেছি মাত্র, নিচে আছে পি টাইপ ডোপিং বা ডিফিউশন রিজিয়ন, উপর দিয়ে দুটো মেটাল টেনেছি, এই মেটালটা টেনেছি আর এই মেটালটা টেনেছি, কানেকশন কি শেষ? স্যার কন্ট্যাক্ট বাকি আছে। না স্যার, কন্ট্যাক্ট। এখানে কন্ট্যাক্ট দিতে হবে, এখানে আপনাকে কন্ট্যাক্ট দিতে হবে। আচ্ছা, কন্ট্যাক্ট দিলে আপনার এই দুটো টার্মিনাল এখন ডান হলো, এইটা ডান হয়েছে এবং এটা ডান হয়েছে, দুটো সোর্স ডান হয়েছে। দেখেন এই এ আর বি এর ড্রেন দুটা কি কানেক্টেড না? এ আর বি এর ড্রেন দুটা কানেক্টেড। জি স্যার। জি স্যার। তাহলে এ আর বি এর ড্রেন কোথায়? এখানে একটা ড্রেন আছে, এখানে একটা ড্রেন আছে, তার মানে এই দুটো ড্রেনকে আমরা কানেক্ট করতে হবে। কানেকশন মানেই কানেক্ট করব হচ্ছে মেটাল দিয়ে। একই রকম ভাবে আমি মেটাল টেনেছি, বাট কানেকশন কিন্তু কমপ্লিট হয় নাই। এটা তখনই হবে যখন আমরা এখানে কন্ট্যাক্ট দিতে পারবো। আচ্ছা, তাহলে উপরের গুলো তো মোটামুটি কানেকশন দিলাম। এখন একটু দেখেন এই যে উপরের এই এন মসের এই পি মসের যে এ, আর নিচে এই এন মসের যে এ, এদের গেট দুটা কি আসলে এ লিখেছি না? এ লেখা মানে কি, তারা তো আসলে কানেক্টেড, কারণ কানেক্ট করতে আমি একটা সিগন্যাল দিব। তার মানে দুটা এ কে আমরা কানেক্ট করতে হবে। তাহলে দুটা এ কে আমরা বলেছিলাম যে আমরা গেট কে কানেক্ট করার চেষ্টা করব পলি দিয়ে। সো দুটা গেট কে আমরা কানেক্ট করি পলি দিয়ে। একইভাবে বিও তো দুইটা আমাকে কানেক্ট করতে হবে, বিকজ বিও তো একই সিগন্যাল, সেম সিগন্যাল, সো আমাকে কানেক্ট করতে হবে। আমরা পলি দিয়ে কানেক্ট করলাম। আচ্ছা, এবার এনমস এর বাকি কাজগুলো করি। দেখেন এনমস এর জন্য তার নিচ থেকে শুরু করি, গ্রাউন্ড থেকে শুরু করি। বি এর যেটা সোর্স সেটা গ্রাউন্ডে আছে, সো বি এর যেটা সোর্স সেটা গ্রাউন্ডে আছে। ধরেন এই যে বি, এই বি এর আমি বললাম যে এই পয়েন্টটা সোর্স, বললাম এটা সোর্স, এটাকে গ্রাউন্ডে লাগাতে হবে। তাহলে আমি এটাকে এইভাবে এনে গ্রাউন্ডে লাগাই। যেহেতু মেটাল দিয়েছি আমাকে কি করতে হবে, কন্ট্যাক্ট দিতে হবে, দিলাম কন্ট্যাক্ট। আচ্ছা, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এরপর দেখা যাচ্ছে যে এ এর অপর প্রান্ত, এ এর সোর্সে কাজ তো হয়েছে,
এ এর যেটা ড্রেন আর বি এর যে সোর্স, সরি কি বললাম, বি এর গ্রাউন্ড আমরা রেখেছি, এই সোর্সটা করেছে এখানে। এবার বি এর যেটা উপরে ড্রেন আর এ এর যে করেসপন্ডিং সোর্স, এদেরকে আমার লাগাতে হবে। তাহলে এই যে বিটা এখানে দেখতে পাচ্ছেন, তার এই প্রান্ত তো সোর্স হয়ে গেল, বাকি প্রান্ত যেটা রয়ে গেছে এটা ড্রেন। আর এ এর জন্য এটা যদি তার সোর্স হয়, তাহলে এই সোর্স আর ড্রেনকে কানেক্ট করতে হবে। কানেকশন মানেই মেটাল ওয়ান দিয়ে। এভাবে। আচ্ছা, তারপর এ এর বাকি রয়ে গেল কি, এর বাকি রয়ে গেছে তার ড্রেন। সো এ যেটা ছিল, এই এ এর ড্রেনটা হচ্ছে এই পাশে। এই ড্রেনকে কোথায় নিয়ে যেতে হবে? এই এর ড্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে, তার ড্রেনটা ওই যে উপরের পিমস দুটোর ড্রেন যেখানে লাগানো ছিল সেখানে। তো উপরের পিমস দুটোর ড্রেন কোথায় আছে? এখানে আছে। আর নিচে আপনার ড্রেনটা এখানে আছে। অর্থাৎ এখান থেকে একটা তার লাগাতে হবে এখানে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কিভাবে লাগাবো? আপনি তো কোনো কার্ভ টানতে পারবেন না, আপনার অবশ্যই মেটাল দিয়ে সব রেক্ট্যাঙ্গল হতে হবে। তার মানে ধরেন আমি এইভাবে নিলাম, রেক্ট্যাঙ্গল পাথ দিয়ে বা রেক্ট্যাঙ্গল শেপ দিয়ে আপনি টানবেন। এখানে তো মেটাল ছিল, মেটালের উপর মেটাল ফেলে দিলেই কাজ শেষ। কিন্তু নিচে তো এখানে আপনার শুধু মেটাল ফেলে দিলেই হবে না, এখানে যেহেতু অন্য লেয়ার ছিল, আপনাকে মাঝখানে দিতে হবে একটা কন্টাক্ট কাট। ঠিক আছে? তাহলে আপনার দেখেন, আমার এই কানেকশনের মধ্যে কি সবাই চলে এসছে? উপরের যারা প্যারালাল ছিল তারা কি এসছে? নিচে জি যারা স্যার। সিরিজে ছিল তারা কি এসছে? জি স্যার, আউটপুটটা আসলে এসেছে। এ, এ বি, এখানে এ বি মোটামুটি সবাই এসেছে। এই আউটপুট টার্মিনালটা ছিল এফ। আমাদের এইখানে ডায়াগ্রামের মধ্যে আউটপুট কোনটা? এটা জি আউটপুট না? যেটা ডিকে যে মেটাল দিয়ে নিয়েছে, এবং আমরা বলেছিলাম যে আমাদের সিগন্যাল গুলো সবসময় যাবে কোথায়? মেটালের উপরে। তো এটা তো একটা মেটাল, তার মানে এখানে এফ লিখতে পারবো। তাহলে আমাদের সার্কিট কি ডান? শেষ কাজ। ভিডিডি আছে, ইনপুট। গ্রাউন্ড আছে, এফ পেয়েছেন। ইনপুট তো এই দুইটা পলির উপরে, পলির উপরে কি ইনপুট ফেলতে পারবো? পারবো না কিন্তু। পলির উপরে কি আপনি ইনপুট ফেলতে পারবেন? পারবেন না কিন্তু। আপনাকে ইনপুট ফেলতে হবে মেটালের উপরে। তার মানে হচ্ছে ধরেন আমাকে এই মেটালটার উপরে এইখানে বি আনতে হবে। আচ্ছা, ওখানে যদি বি আনতে চাই তাহলে কিভাবে আনবো? প্রথমত দেখলাম যে এই তো বিটার যে পলি দেখতে পাচ্ছেন, এই পলিটা অলরেডি অনেক ন্যারো, একেবারে মিনিমাম। এই পলিটা একেবারে মিনিমাম, খুবই ন্যারো। এই পলি তো খুবই ন্যারো। তাহলে এখানে একটা সিগন্যাল বসানোর জন্য আমাকে একটু এক্সটেনশন দিতে হয়। ধরেন একটু হালকা এক্সটেনশন দিতে হবে, হালকা পলি একটা এক্সটেনশন লাগবে। তার মধ্যে আপনি কি ফেলবেন? একটা কন্টাক্ট কাট ফেলবেন। সব ডিজাইন রুল মেনে ফেলতে হবে, এবং তার উপরে ফেলতে হবে মেটাল। ধরেন এরকম একটা মেটাল ফেললাম। আপনি যখন এই মেটালটা ফেলবেন, ফেলা মাত্র আপনাকে ডিআরসি চেক দিলে এরর পাবেন। ডিআরসি চেক দিলেই আপনি এরর পাবেন। কেন এরর পেয়েছেন? এরর তো হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? কারণ আপনি তো এখানে ফেলেছেন কি কি? ব্লু রঙের মেটাল ফেলেছেন, লাল রঙের পলি ফেলেছেন, ভেতরে কালো রঙের কন্টাক্ট ফেলেছেন। এখন কন্টাক্ট আর পলির স্পেসিং, এনক্লোজার কি ঠিক আছে? ধরেন কন্টাক্ট আর পলির যে এনক্লোজার সেটা আমরা ঠিক মতোই নিয়েছি। মানে এই যে কন্টাক্টটা ছিল, তার থেকে যে পলির যে দূরত্বগুলো তাকে এনক্লোজ করে, সেটা ঠিক আছে। পাশাপাশি কন্টাক্ট থেকে মেটাল ওয়ানের যে দূরত্বগুলো কভার করে আছে, সেটাও ঠিক আছে, সাফিসিয়েন্ট আছে, যা রুল আছে সেটা ঠিক আছে। এখানে ঝামেলা যেটা হচ্ছে,
আপনারা যেই মেটাল প্রত্যেকটা লেয়ারের জন্য কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, কি কি চিন্তা করতে হবে প্রত্যেকটা লেয়ারের জন্য? উইথ, স্পেসিং, এনক্লোজার এবং ওভারল্যাপ। দেখেন এখানে মেটালের ক্ষেত্রে যদি আপনি কনসিডার করেন, মেটালের উইথ অনেক মোটা করে দিয়েছে, কোনো সমস্যা নাই। মেটালের সমস্যা যেটা হবে তারপরে কি দেখার কথা? স্পেসিং দেখার কথা না? দেখেন এই যে আপনার মেটালটা আছে, আপনার এই যে মেটালটা আছে এইটা, আর ওই যে আপনার এফ এর জন্য যে মেটালটা গেছে, সেই দুইটা খুব কাছাকাছি না? এই দূরত্বটা কাছাকাছি না খুব বেশি? এইখানে আপনার একটা এরর আসবে, বিকজ এই দূরত্বটা মিনিমাম যা হওয়ার কথা ছিল, আপনার দূরত্ব আরো কম। তার মানে আপনি এইরকম এত কাছে আনতে পারবেন না। তারা আপনাকে যেই মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে বলবে, আপনাকে ওই মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে। কেন? কারণ এইটা একটা মেটাল সিগন্যাল, এটা অন্য মেটাল সিগন্যাল। তা না হলে তো আমরা লাগাই দিতে পারতাম, কিন্তু আমরা লাগাতেও পারছি না, বাট কাছাকাছিও রাখতে পারবো না। আমাকে মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে, সেটা হচ্ছে মেটাল ওয়ান টু মেটাল ওয়ান এর স্পেসিং রুল। তার মানে আপনাকে মেটালটা আসলে অত দূর নিতে পারবেন না। আপনি মেটালটা অত দূর নিতে পারবেন না। আপনাকে কি করতে হবে? মেটালটাকে আর একটু কাছে রাখতে হবে, অত দূরে নেওয়া যাবে না। এইভাবে রাখতে হবে যাতে করে এই ডিস্টেন্সটা মেটাল ওয়ান টু মেটাল ওয়ান মিনিমাম স্পেসিং এর চেয়ে বেশি হয়। এটা আপনাকে মেক শিওর করতে হবে। এটা করতে পারলে এরর চলে যাবে। বুঝতে পারলেন? আর এরর না থাকা অবস্থায়, মানে আলটিমেটলি আপনি যখন আঁকলেন এরর নাই আপনি ফিল করছেন, তখন যেহেতু মেটাল ওয়ানে কে ফেলেছেন, এখানে কি লিখবো? এখানে লিখবো বি। বুঝতে পারলেন? এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা বাকি আছে না? এ বাকি আছে না? জি স্যার। এ ধরেন আমি বসাবো। আচ্ছা, এ বসাচ্ছি আমি। এ এর জন্য আমি একই ভাবে এখানে একটু এক্সটেনশন দিলাম, এখানে এক্সটেনশন দিলাম। দেওয়ার পরে কি দিব? এখানে একটা কন্ট্যাক্ট দিব। কন্ট্যাক্ট দিয়েছি। দেওয়ার পরে আমি কি করব? মেটাল আনবো। এখানে আমি তো ধর একটু উপর দেওয়া হয়ে যাচ্ছে। আমি একটা বড় মেটালের টুকরা দিলাম, কোনো আর কাছাকাছি ঝামেলায় রাখলাম না, রেখে আমি এখানে লিখে দিলাম এ। এখন বলেন ডিআরসি কি এরর দেখাবে? জি স্যার স্যার, দেখাবে স্যার। আচ্ছা, আপনি যখন এটাকে চালায় দিবেন, দেখবেন সে কোনো ডিআরসি এরর দিচ্ছে না। ডিআরসি ক্লিন। এটাকে এরর না থাকা মানে হচ্ছে ডিআরসি ক্লিন বলে। এই টার্মিনোলজি আপনারা পেপারে পাবেন। কোনো এরর না থাকা মানে ডিআরসি ক্লিন। আপনি এটাকে চালালে দেখবেন কোনো ডিআরসি এর রুল নাই, কোনো ভায়োলেশন নাই। কেন নাই? আমি তোকে একে দেখাই। ওটা তো বাইরে দিয়ে এরকম ভাবে আগে গেছে। তার মধ্যে আমরা কি করলাম? আমরা এরকম একটা দিলাম না? দেখেন এই পুরোটা তো মেটাল, তারপর আরেকটা মেটাল। এখানে তো স্পেসিং এর ব্যাপারই নেই, সেটা অলরেডি ওভারল্যাপ করে ফেলেছে, মিলেমিশে একাকার। তো এই পুরোটা একটা মেটালের টুকরা হয়ে যাবে না? কারণ এটা তো একই লেয়ারে আছে। এটা কি বুঝতে পারছেন সবাই? যদি এমন হইতো যে আপনার এরকম একটা টুকরা আছে আর একটা টুকরা কাছাকাছি চলে আসছে, তাহলে সে মিনিমাম স্পেসিং হয় নাই। কিন্তু যখন আপনি একটা টুকরাকে আরেকটা টুকরা উপরে তুলে দিয়েছেন, তখন তো ডিআরসি আর বুঝবে না যে আপনি কি করেছেন, সে তো বুঝবে যে পুরোটা আসলে একটা একই টুকরা। আমার এই কথাটা কি বুঝতে পারলেন? যখন আপনার একটা টুকরা ছিল আর আরেকটা টুকরা পাশাপাশি এসছে, তখন ডিআরসি বুঝবে যে আরে এরা তো কাছাকাছি চলে আসছে, এটা একটা ভায়োলেশন। কিন্তু যখন আপনি একটার উপরে আরেকটাকে নিয়ে আসছেন, তখন তো ডিআরসি দেখছে কোনো ভায়োলেশন নাই। কারণ একটা একটার সাথে লেগে আছে, লেগে থাকা মানে উভয় তো একই সিগন্যাল। সে তো বুঝবে যে না, কোনো সমস্যা নেই, একই তো সিগন্যাল দুটা। প্রবলেমটা কি বুঝতে পেরেছেন? যখন টাচ করেছে তখন তো তারা একই আসলে, কারণ তারা তো একই লেয়ারে আছে। যখন মাঝখানে গ্যাপ ছিল, তখন ডিআরসি ফিল করছে যে এরা একই সিগন্যাল না, কিন্তু এদের মাঝখানে গ্যাপ আছে। সেই গ্যাপটা মিনিমাম হতে হবে তখন। যখন একটা একটার সাথে লেগেই গেছে, তখন তো তারা আলটিমেটলি একই মেটালের টুকরা। আপনাকে আমার কথাটা ধরতে পারছেন? জি স্যার। জি স্যার, তাহলে স্যার ইরর দেখাবে না, কিন্তু রেজাল্ট তো ভুল হওয়ার কথা না? এক্স্যাক্টলি। এই ভুলটা কে বলবে আপনাকে যে আপনার রেজাল্ট ভুল হচ্ছে?
আপনার ডিআরসি কিন্তু এরর বলছে না, কারণ ডিআরসি দেখে ফিজিক্যাল ডিজাইন ঠিক আছে কিনা। ডিআরসি দেখছে ফিজিক্যালি তো ঠিকই আছে, দুটা মেটাল লেগে আছে, ইটস ওকে। ঝামেলাটা বলবে হচ্ছে আপনার পরের যে চেকটা করবেন এলভিএস, যে দেখবে সার্কিট ঠিক আছে কিনা, সে বলবে এরর। কারণ সে বলছে যে না, এখানে তো এই দুটো ডিফারেন্ট সিগন্যাল, আপনি একই সিগন্যাল দিয়েছেন কেন? বিকজ এই, সে বলবে একটা ইলেকট্রিক্যাল কনফ্লিক্ট আছে, বিকজ এই পাতে আপনি দিয়েছেন এ, আবার একই মেটাল যেখান দিয়ে গেছে সেখানে আপনি দিয়েছেন এফ। সে বলবে একই পয়েন্টে এ আর এফ শর্ট হয়ে আছে, সেটা আপনাকে এলভিএস বলবে। আমরা আগের দিন বলেছিলাম দুইটা চেক আমরা করি, ডিআরসি এবং করি এলভিএস, লেআউট ভার্সেস স্কিম্যাটিক। সে বলবে যে আপনার স্কিম্যাটিকের সাথে এই লেআউটটা মেলে নাই, এটা একটা এরর। তাহলে যদি স্যার এলবিএস যদি এরর দেয়, তাহলে স্যার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তো স্যার আউটপুটটা স্যার আর একটা ইনপুট সিগন্যালের সাথে কানেক্টেডই থাকে, ইন্টারকানেক্টেড, তাহলে সেক্ষেত্রেও তো স্যার এলবিএস টা এরর দেখানোর কথা। না, আপনার যখনই একটা সিগন্যাল গিয়ে অন্যটার সাথে লাগে, উভয় সিগন্যালের নাম কি ডিফারেন্ট হয়? না স্যার, নামটা ডিফারেন্ট হয় না। এক্স্যাক্টলি, কিন্তু এখানে নাম তো ডিফারেন্ট না, এখানে তো এফ আর এ ডিফারেন্ট সিগন্যাল। ও ঠিক আছে। সো সেম সিগন্যালের নাম হলে কিন্তু সমস্যা বলতো না। আপনার যদি এখানেও এফ, আপনি এখানেও যদি এফ লিখতেন, তাহলে কিন্তু এলভিএস বলতে বলতো ইটস ফাইন। কিন্তু আপনার একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এ, এলভিএস বলছে ডিফারেন্ট সিগন্যাল, এক জায়গায় আসলো কিভাবে? এই জন্য এখানে আপনার এলভিএস এরর দিবে, এখানে ডিআরসি বলবে ক্লিন। এই উদ্দেশ্যেই আমি এখানে এঁকেছি, বোঝানোর জন্য যে এই জায়গায় কিন্তু আবার ডিআরসি ঝামেলা হবে না, এই জায়গায় হবে হচ্ছে আপনার এলভিএস এর ঝামেলা। তাহলে আমরা আঁকবো কিভাবে? তার মানে আমরা ওইখানে তো নিতে পারলাম না, ওখানে আমরা নিতে পারলাম না, তো আমাদের যে মেটালটা গেছে, আমাদেরকে এই মেটাল থেকে দূরে, মানে আমার পলিটাকে এমন জায়গায় বাড়াতে হবে, এমন জায়গায় বাড়াতে হবে যাতে করে ধরেন এখানে বাড়ানোর কারণে এখানে যদি আমরা একটা মেটাল বসাই এবং তারপর যদি একটা কন্টাক্ট দেই এবং যদি বলি যে এই সিগন্যালের নাম হচ্ছে এ, তাহলে যাতে করে আমাদের নিচে যে মেটালটা ছিল সেই মেটাল আর উপরের মেটালের মাঝখানে মেটাল ওয়ান টু মেটাল ওয়ান যে স্পেসিং রুলটা আছে, সেটার ওই মিনিমাম স্পেসিং রুলটা সে মেনটেন করবে, এমন করেই আমাকে এখানে বসাতে হবে। এগুলো কিন্তু মেপে মেপে বসাতে হবে, এই জন্য বলেছি যে বারবার রুলার ইউজ করতে হবে। এখন দেখেন, এখন মোটামুটি সকল সিগন্যাল বসানো হয়ে গেছে না? আমরা কিন্তু বলেছি যে আপনারা ল্যাবে যখন কাজ করবেন, আপনাদেরকে ল্যাবে বডি বায়াস করতে হবে এবং এন ওয়েল দেখাতে হবে। যখন ক্লাসে লিখবেন তখন বডি বায়াস আর এন ওয়েল দেখানোর দরকার নাই। এই দুটো জিনিস আমরা এখন এখানে আঁকতে গেলে ক্লামজি হয়ে যাবে, এই জন্য বলছি বডি বায়াস এবং এন ওয়েল আপনারা থিওরি ক্লাসে দেখাবেন না, বাট ল্যাবে দেখাবেন। কিভাবে দেখাবেন? এই পুরোটা আসলে একটা এন ওয়েল এর মধ্যে ছিল, এরকম, এই পুরোটা একটা এন ওয়েল এর মধ্যে ছিল। আর বডি বায়াসটা কিভাবে হয়? বডি বায়াসটা হয় হচ্ছে আপনার এই যে এই ভিডিডি বরাবর কন্টাক্ট দিলে, তার নিচে এন টাইপ ডোপিং করে দিলে এবং ভিএসএস বরাবর কন্টাক্ট দিয়ে তার নিচে পি টাইপ ডোপিং করে দিলেই আপনার বডি বায়াসটা হয়ে যাবে। কিন্তু সেটা আমরা এখানে দেখাবো না, কারণ খাতায় এটা আঁকতে গেলে ক্লামজি হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই মাত্র যে লেআউটটা আঁকলাম, এইভাবে যদি আপনারা লেআউট আঁকেন, তাহলে আমি আপনাকে যে ক্লাসে ক্যাপাসিটেন্স এস্টিমেশন দেখিয়েছি, সেখানে আপনি এই লেআউট থেকে ক্যাপাসিটেন্স পেয়েছেন, যেটা আসলে ভালো অ্যাপ্রোচ না। এইটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় যাতে করে ক্যাপাসিটেন্স কমে। এইভাবে যদি ডিজাইন করেন তাহলে আপনার এরিয়া বেড়ে যাবে, ক্যাপাসিটেন্সও বেড়ে যাবে। এটাকে আরেকটু মডিফাই করলেই একটু বেটার অ্যাপ্রোচে যাওয়া যায়, যেখানে আপনার এরিয়াও কমবে, ক্যাপাসিটেন্সও কমবে। সেটা যেভাবে করব, ওই টেকনিককে আমরা বলছি ডিফিউশন রিজিয়ন শেয়ার করা। সেটাকে বলছি শেয়ারিং দি ডিফিউশন রিজিয়ন। এই পাশে এখন আমরা সেটা আঁকবো, ডিফিউশন রিজিয়নকে শেয়ার করে। তাহলে বুঝতে পারবেন যে চেঞ্জটা কোথায়। চেঞ্জটা খুবই সামান্য চেঞ্জ, এবং আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলেই ধীরে ধীরে, এবং প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে কিন্তু আমি একটা স্লাইড শেয়ার করেছি, যেখানে সকল মানে বেশ কিছু অনেকগুলো লেআউট, প্রায় মোর দ্যান 10 লেআউট অলরেডি গিভেন। আপনারা নিজেরা ওই লেআউট গুলো আগে আঁকবেন এবং মিলায় দেখবেন যে যা আপনারা এঁকেছেন আর যা ওই ফিগারে আছে সেগুলো মিললো কিনা, কনসেপচুয়ালি মিললো কিনা। ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস করার জন্য ওগুলো দিয়েছি, বিকজ এক্সামে আপনাদেরকে একটা লেআউট নিজেদেরকে আঁকতে হবে, এই কোশ্চেনও থাকবে, আর আরেকটা কোশ্চেন থাকবে, একটা লেআউট দেয়া থাকবে, সেখান থেকে সার্কিটটা কি সেটা লিখতে হবে। সো দুইটা আপনার ভাইস ভার্সা দুইটা কিন্তু আপনার লাগবে। এখান থেকে ট্রানজিস্টর থেকে লেআউটে যাওয়াও লাগবে, লেআউট থেকে ট্রানজিস্টরে আসাও লাগবে।
তো এই জন্য আপনাকে লেআউটে মানে লেআউট থেকে ট্রানজিস্টারে যাওয়াটা সহজ, কিন্তু ট্রানজিস্টার থেকে লেআউট আঁকাটা কম্পারেটিভলি কঠিন। ওইটার জন্য আপনাকে লেআউট একে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস যাতে করতে পারেন এই জন্য ওই স্লাইডটা অলরেডি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে করব? জাস্ট এই রিপ্রেজেন্টেশনের চাইতে একটু বেটার রিপ্রেজেন্টেশনে যাব। সেটা কি দেখেন, আমরা যদি একটু উপরের দিকে তাকাই, আমাদের একটা পিমস আর একটা পিমস, এই দুটো পিমস এর দেখেন এই জোনটা, দুটা ড্রেন জাস্ট কানেক্টেড হয়েছে না মেটাল দিয়ে? জি স্যার। এইটাকে যদি আমরা এইভাবে দেই তাহলেও তারা একই কাজ করবে, যেটাকে বলা হয় ডিফিউশন রিজিয়ন শেয়ার করা। যেহেতু উভয়ে একই সিগন্যাল পাচ্ছে, দেখেন এই ডিফিউশন রিজিয়ন আর এই ডিফিউশন রিজিয়ন তারা তো কানেক্টেড এবং তারা একই সিগন্যাল পাচ্ছে, তার মানে ডিফিউশন রিজিয়ন শেয়ার করতে পারবে। অর্থাৎ জিনিসটা দেখতে হবে এরকম, তারা একই সিগন্যাল পেলে যদি সম্ভব হয়, বাধ্য না, বাট যদি সম্ভব হয় অবশ্যই করবেন। অর্থাৎ আমরা এইভাবে নিতে পারবো। আগের মতন উপরে এ লিখেছি, বি লিখেছি, জাস্ট দেখেন মাঝখানে অন্য যা ছিল যা তেমনই আছে। দেখেন এটা কি সবাই বুঝতে পেরেছেন? এই দুইটা ডিফিউশন রিজিয়নকে আমি এক করে এখানে আঁকলাম, বিকজ তারা একই সিগন্যাল পাচ্ছিল, তারা একই পয়েন্ট, তাই ডিফিউশন রিজিয়ন আমরা শেয়ার করলাম, এ আর বি শেয়ার করলো। তাহলে দেখেন আগে আপনার এই দিক বরাবর যেই পরিমাণ দূরত্ব, এখন কিন্তু দূরত্বটা কমে এসছে। সেল বলে এগুলাকে, সেলের উইডথ আগের চেয়ে এখন কমেছে। সেলের উইডথ যখন কমবে আপনার লেআউটের এরিয়া অটোমেটিক্যালি কমে যাবে। লেআউটের এরিয়া সেলের উইডথের সামওয়াট প্রপোর্শনাল বলে এটাকে, এক্সাক্ট প্রপোর্শনাল না, বাট সামওয়াট প্রপোর্শনাল, একটা ইউনিট স্টেপ ফাংশন দিয়ে প্রপোর্শনাল। বাট এখন এটুকু মনে রাখলেই হবে, এই উইডথটা কমে আসে, কমে আসা মানে এরিয়া কমে যাচ্ছে। বিকজ কেন কমলো? কারণ আগে আপনার এখানে শেয়ার করতে পারছিল না, ফলে আপনার এখানে গ্যাপ ছিল, দুইটা জোন ছিল। এখন আপনারা কোনো গ্যাপ নাই, একই জোনে চলে এসছে এবং তারা শেয়ার করতে পারছে, এই জন্য এই দূরত্বটা আগের চেয়ে কমে আসছে। বাট ডিভাইস কিন্তু কাজ করছে, বিকজ এ এর জন্য এই পয়েন্টটা তার সোর্স আর এইটা তার ড্রেইন, বি এর জন্য এই পয়েন্টটা তার সোর্স, এই কমন পয়েন্টই তার ড্রেইন। তার মানে এই পয়েন্টটা এ এর জন্য ড্রেইন, বি এর জন্য ড্রেইন। এটাকে সবাই বুঝতে পেরেছেন? এই মাঝখানের এই অংশটা এ এর জন্য ড্রেইন, বি এর জন্য ড্রেইন, আর এই বাম দিকের এটা হচ্ছে এ এর জন্য সোর্স, আর ডান দিকের এটা হচ্ছে বি এর জন্য সোর্স। ধরতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে একই কাজ নিচের জন্য করব না? জি স্যার। দেখেন এরাও তো সেম, তাহলে একই কাজ তাদের জন্য করি। উভয়ই একই এ আর বি পাচ্ছে, সো পলিগুলোকে আলটিমেটলি শর্ট করে দিলাম। মানে এখান দিয়ে পলি টেনে, এই পলি তো গেট ছিল, একটা গেট অন্য গেটকে কানেক্ট করেছে মাঝখানে পলি দিয়ে, মিনিমাম যে রুল আছে সেই রুল মেনটেন করে কানেক্ট করেছে। করার পরে আমাদের মাঝখানে থাকবে হচ্ছে এই একটা জোন ছিল, ঠিক যা ছিল তাই আঁকলাম। আর অন্য পয়েন্টটা কেমন ছিল? অন্য এইদিকে ছিল আপনার একটা কন্টাক্ট, এইদিকে ছিল আরেকটা কন্টাক্ট। ওই ডান দিকের কন্টাক্টটা গিয়েছিল কোথায়? নিচে গিয়েছিল ভিএসএস এ, আর ডান দিকের আর বাম দিকের কন্টাক্টটা কই গিয়েছিল? এখান থেকে গিয়েছিল উপরে। এসবই কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ, আমার আঁকা দেখে ঘাবড়াবেন না, সব রেক্ট্যাঙ্গুলার শেপ হতে হবে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার শেপ, কোনো রাউন্ড টাউন্ডের কাজ নাই। রাউন্ড, ট্রায়াঙ্গেল, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন এগুলোর কোনো দাম নাই। এখানে সবকিছু হতে পারতো রেক্ট্যাঙ্গল, ঠিক আছে? এজ গুলো হতে হবে স্কয়ার শেপের এজ। তাহলে এই যে করলাম, আপনার নিচের এনমস এর যেটা হচ্ছে নিচের এ আর বি,
নিচে এ আর বি এর জন্য এর এই এর এনমস এর ড্রেনটা এদিকে আর এর সোর্সটা হচ্ছে এদিকে। বি এর জন্য ওই একই পয়েন্ট তার ড্রেনের মতন কাজ করছে আর তার সোর্সটা এই পাশে যেটা অলরেডি গ্রাউন্ডেড। তাহলে এখন বলেন আপনারা কি ট্রান্সফরমেশনটা ধরতে পারলেন এখান থেকে এখানে আসাটা? ঠিক আছে, জাস্ট এই মাঝখানের এটাকে আমি সিম্পলিফাই করে, আর এটা তো মানুষের মুখ হয়ে গেল, হ্যাঁ এটাকে সিম্পলিফাই করে আমরা এখানে চলে আসছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার এখানে ক্যাপাসিটেন্সের পার্টটা যদি একটু ক্লিয়ার করতেন। ক্যাপাসিটেন্সের পার্টটা হচ্ছে আপনার ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে এই ডিফিউশন রিজিয়নের উপরে। এই ডিফিউশন রিজিয়ন যত বড় হবে বা যত বেশি হবে আপনার ক্যাপাসিটেন্স তত বাড়বে। দেখেন এইখানে আমার এই ডিফিউশন রিজিয়ন আর এই ডিফিউশন রিজিয়ন তারা কি একই সিগন্যাল পাচ্ছে না? মাঝখানে মেটাল কানেক্ট করে তারা একই সিগন্যাল পাচ্ছে। তো উভয়ই একই সিগন্যাল পেল, কিন্তু উভয়ের মধ্যে আমরা ডিফিউশন রিজিয়ন রেখে দিয়েছি। যত ডিফিউশন রিজিয়ন আপনার বাড়বে তত আপনার ডিফিউশন ক্যাপ বাড়বে, মানে ক্যাপাসিটেন্স বাড়ছে। কিন্তু আপনি যদি এখান থেকে দুটো তো একই সিগন্যাল পাচ্ছিল, আপনি যদি একটা ডিফিউশন রিজিয়নে নিয়ে আসেন, উভয়কে মার্জ করেন, দ্যাট মিনস আপনি যদি মার্জ করেন, যেটাকে আমরা বলছি ডিফিউশন রিজিয়ন শেয়ার করা, আমরা যদি এটা করতে পারি তাহলে আমার ডিফিউশন রিজিয়ন ওভারঅল কমে গেল না? এখন তো ডিফিউশন রিজিয়ন দেখেন এতটুকু, আগে যেটা ছিল এই এই জোনটা আর এই জোনটা, এখন সেটা কিন্তু মাত্র একটা জোন দিয়ে কাজ হয়ে যাচ্ছে, যেখানে একই জায়গায় একটা সোর্স আর একটা ড্রেন। তার মানে কি আপনার ডিফিউশন এরিয়াটা কমে আসলো, এই ডিফিউশনের এরিয়া কমে আসছে, আর ডিফিউশনের এরিয়া কম মানে ডিফিউশনের ক্যাপ কমে যাওয়া। তার মানে এখানে আপনার এখন ক্যাপাসিটেন্স কম হবে, ডিফিউশন ক্যাপাসিটেন্স কম হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কি ঠিক আছে আঁকা? কোনো সমস্যা আছে এখান থেকে ধরে নেওয়ায়? স্যার এই যে নিচে এডমস এর ক্ষেত্রে স্যার এই যে দুইটা রিজিয়নে এক করার পর কন্টাক্ট কেন দিছেন? এক্স্যাক্টলি, এটা তো আমি হুদাই দিলাম না কোনো কারণ ছাড়া। এই জোনের কোনো পয়েন্ট আছে? কানেক্ট করেছি ঠিক আছে, মাঝখানে ওই মেটাল আর কন্ট্যাক্টের কোনো দরকার ছিল? ছিল না। তার মানে এটা থাকবে না, এই জন্য দিয়েছি যাতে করে আপনারা বলেন। তার মানে যখন মার্জ করেছেন উপরে কিন্তু লেগেছিল, কারণ ওখান থেকে আমার নিচে আনতে হয়েছে মেটাল, কিন্তু এখানে কিন্তু লাগবে না, কারণ এখান থেকে তো কারো কানেকশন বের হয়নি। আগে লেগেছিল কেন? কারণ দুটাকে যোগ করা লাগতো, এখন তো দুটাকে আমি ওভারল্যাপ করে মার্জ করে দিয়েছি, এখন কিন্তু লাগবে না। তার মানে এখানে কিন্তু লাগছে না। আপনারা সার্কিট গুলো দেখবেন, লেআউট গুলো দেখবেন যে যখন এরকম সিরিজে থাকে, এটা তো সিরিজ পার্ট, মানে সিরিজ স্ট্যাক পার্ট, এই সিরিজ স্ট্যাক পার্টে হচ্ছে মাঝখানে কোনো পয়েন্ট লাগে না, উপরেটা তো প্যারালাল ছিল এই জন্য উপরেটাতে লাগতো। বুঝতে পারলেন? এবং আগের মতো এ আর বি তে আপনার কি করতে হবে? এই বি বরাবর মেটালের টুকরা দেন, এ বরাবর মেটালের টুকরা দেন, মেক শিওর করবেন যাতে করে ডিসটেন্স গুলো মিনিমাম মেনটেন করে, এগুলো মিনিমাম মেনটেন করে। এবং তারপর ওখানে পলির জন্য কি করতে হয়? একটু পলি এক্সটেনশন দিতে হয়, এই পলের জন্য একটু পলি এক্সটেনশন দিতে হয়, দিয়ে তার মধ্যে আপনার কন্টাক্ট বসাতে হয়, এখানে কন্টাক্ট বসাতে হয়, এখানেও কন্টাক্ট বসাতে হয়। তাহলে আপনার আগের ফিগারের চাইতে এই ফিগারটা মোর এফিশিয়েন্ট। ইনপুট সিগন্যাল বসানোর সিকোয়েন্সটা কেমন স্যার? আগে পলি এক্সটেনশন করব, তারপর হইতেছে মেটাল দিব, কন্টাক্ট করব, না আগে মেটাল বসাবো, কন্টাক্ট করবো, তারপর পলিটা এক্সটেন্ড? আচ্ছা, এই সিকোয়েন্সে কিচ্ছু ম্যাটার করবে না, আপনি যে কোনো একটাই করতে পারেন, বিকজ আলটিমেটলি আপনার একে ফেলার পরে সে ওভারঅল সার্কিটের দিকে তাকাচ্ছে। তো সো আমি যদি আগে মেটাল, আগে ধরেন কন্টাক্ট বসালাম, তার উপরে যদি আমি পলি দেই, তার উপরে যদি আমি মেটাল দেই, এটা করা যেই কথা, আমি আগে মেটাল দিয়ে, বিকজ এরা তো ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার, আপনি যেটাকে আগে আঁকেন না কেন সে তার লেয়ারের অবস্থানই থাকবে, মানে আপনি যেটাকে আগে করেন না কেন সেটা সেটা তার লেয়ারের অবস্থান থাকবে। আপনি যদি ফ্যাব্রিকেশনের পয়েন্ট থেকে আমাকে প্রশ্নটা করেন যে কোন লেয়ারটাকে আগে ফ্যাব্রিকেট করা হয়, তাহলে আপনার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আগে পলি, তারপরে কন্টাক্ট কাট এবং তারপর মেটাল। যদি আপনি আমাকে ওই প্রশ্নটা করেন যে কোনটা আগে কোথায় ফ্যাব্রিকেট হয়, কিন্তু আপনি যখন লেআউটটা আঁকছেন তখন কিন্তু ম্যাটার করছে না, বিকজ একে ফেলার পরে আমরা তো ওভারঅল সার্কিটটার দিকে তাকাচ্ছি। বুঝতে পেরেছেন? ফ্যাব্রিকেশনের সময় কিন্তু প্রথম স্টেপ হচ্ছে আগে পলি আসবে,
তারপর কন্ট্যাক্ট কাটের ওখানে ড্রিল করবে এবং তারপর মেটাল ঢেলে দিবে। এটা ফ্যাব্রিকেশন স্টেপ, জি স্যার। ঠিক আছে? কিন্তু যখন আপনারা আঁকছেন, আপনারা জাস্ট আপনার মতন করে আঁকবেন, যে লেয়ারটা আপনারা আগে আঁকতে চান আঁকবেন, শুধু মেক শিওর করবেন এই এনক্লোজার গুলো যেন ঠিক থাকে। কি কি এনক্লোজার আছে এখানে? কন্ট্যাক্ট টু পলি, এই এনক্লোজার ঠিক আছে কিনা এটা প্রথমে দেখবেন। তারপরে দেখবেন কন্ট্যাক্ট টু মেটাল, এটা কি ঠিক আছে কিনা এটা চেক করবেন। তারপর কি করবেন? আরেকটা বাকি আছে কিন্তু, মেটাল টু মেটাল। না, পলি টু মেটাল, এটা আপনাকে চেক করতে হবে। এখন পলি টু মেটাল দাঁড়ান, এটা এখানে একটু বলি একটা কথা, পলি টু মেটালের কোনো রুল আসলে ওভাবে নাই। পলি টু মেটাল ওয়ান এনক্লোজার এরকম কোনো রুল নাই। তার মানে আপনাকে এখানে শুধু দেখতেই হবে দুইটা, একটা কন্ট্যাক্টের সাথে পলির এনক্লোজার হলো কিনা আর কন্ট্যাক্টের সাথে মেটালের এনক্লোজার হলো কিনা। পলি টু মেটাল ওয়ান এদের এনক্লোজারের কোনো রুল নাই, বিকজ কন্ট্যাক্ট টু মেটাল ওয়ান আর কন্ট্যাক্ট টু পলি এই দুটা মেক শিওর করলেই আপনার কাজ ডান। ওটা আমি জাস্ট পসিবল কম্বিনেশনের জন্য বলছিলাম, কিন্তু মনে রাখবেন মেটাল টু পলির কিন্তু কোনো রুল নাই। আর তাছাড়া আপনার কোন কোন রুল আছে এটা আপনাকে প্রথমে একটা টেবিল দিয়ে দেওয়া হবে। আপনারা দেখবেন ল্যাবশিটে একটা টেবিল আছে, ওই টেবিলটার দিকে চোখ বুলাবেন, যখনই আঁকবেন চোখ বুলাবেন, যে লেয়ার নিয়ে কাজ করছেন সেই লেয়ারের জন্য তাকাবেন যেখানে কি কি রুল আছে, সেই রুলগুলো নিয়ে আপনাকে স্পেসিফিক্যালি কাজ করতে হবে। বুঝতে পারলেন? সো এটা কিন্তু মনে রাখবেন, পলি আর মেটাল ওয়ান এদের মধ্যে কোনো এনক্লোজারের রুল নাই, কারণ এরা ডিফারেন্ট লেয়ারে আছে, এদের মধ্যে কোনো এনক্লোজারের রুল নাই। রুলটা হচ্ছে কন্ট্যাক্টের সাথে পলির আর কন্ট্যাক্টের সাথে মেটাল ওয়ানের। সো কন্ট্যাক্ট টু পলির যে এনক্লোজারের রুল আর কন্ট্যাক্ট টু মেটাল ওয়ানের যে এনক্লোজারের রুল, আপনি যদি এই দুটাকে মেনটেন করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফ্যাব্রিকেশনে কোনো এরর থাকবে না, ডিআরসি এরর দিবে না, ডিআরসি ক্লিন। বুঝতে পারলেন? স্যার। আচ্ছা, যদি বুঝতে পারি আমরা, তাহলে আমরা একটা ফিগার দেখি। ওই স্লাইডটা থাকার কথা এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা স্লাইড অলরেডি আপনাদের ইয়েতে ক্লাসরুমে আপ করা আছে, ওটার দিকে সবাই দেখবেন। ওখানে অনেকগুলো লেআউট দেয়া আছে। আমরা যে কনসেপ্টটা এই পর্যন্ত দেখলাম সেই কনসেপ্টের উপর নির্ভর করে ওখানে প্রত্যেকটা লেআউট আঁকা আছে। আপনারা প্রত্যেকটা লেআউটের একটুখানি স্কিম বা গো থ্রু করবেন, তাহলে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। ওখানে অনেকগুলো কিন্তু আঁকা আছে এবং ঠিক যা যা স্টেপ বললাম ওভাবে মেনটেন করে ওখানে আঁকা, এবং খুবই আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ ওখানে মেনশন করা আছে যে কোথায় কোন সিগন্যাল এবং একটা সার্কিট কি কাজ করছে সেটা ওখানে বলা আছে। সো আপনারা ওটাতে একটু গেলে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। এবং তারপর কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন নিয়ে আমার কাছে এসেন, আমরা এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? এখানে এখন একটা লেআউট দেখতে পাচ্ছেন, এটাকে সবাই দেখতে পাচ্ছেন যেটা শেয়ার করেছি? জি স্যার। আচ্ছা, এই লেআউটের ফাংশনালিটি কি এটা আমরা জানি না। এক্সামে আমি আপনাকে একটা লেআউট দিয়ে দিলাম এবং দেখেন এইখানে আমরা কিন্তু কোনো আঁকি নাই। এখানে আমরা সবসময় বলেছি যে সিম্পলিফিকেশনের জন্য আমরা কোনো এনওয়েল দিব না, সিম্পলিফিকেশনের জন্য কোনো বডি বায়াসও আমরা দেখাবো না সিম্পলিফিকেশনের জন্য। ঠিক আছে? সো এটাও এখানে দেওয়া হয় নাই। কি কি জিনিস দেখতে পাচ্ছেন? এখানে ভিডিডি আছে, অবভিয়াসলি নিচে একটা ভিএসএস বা গ্রাউন্ড থাকবে। লালগুলা কেমন তার পাশে বলে দিয়েছে পলি। এই ব্লু টাইপটাকে বলা হয়েছে মেটাল ওয়ান বা M1, তারা বলছে গ্রিনটা হচ্ছে আমাদের কন্টাক্ট। এইগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই যে বক্স গুলো তারা বলে দিয়েছে উপরে গুলো হচ্ছে PFET বা PMOS, নিচে গুলো তারা বলে দিয়েছে NFET বা NMOS। তারা প্রত্যেকটা লেয়ারের মধ্যে দেখেন এখানে ডায়াগ্রাম আঁকার সময় সিম্পলিফিকেশনের জন্য সিগন্যালটা মেটালের উপরে দেওয়া, আসলে কিন্তু এরকম হবে না। আমরা কি দেখলাম একটু আগে? এটা হবে হচ্ছে এরকম, একটু আগে যা দেখলাম সেই কনসেপ্টের উপর নির্ভর করে এরকম আনতে হবে, তারপর এখানে কন্ট্যাক্ট কার্ড দিতে হবে। রাইট? আছেন তো আপনারা? জি স্যার। হ্যাঁ। তো এই যে এখানে যেটা বললাম এটা কিন্তু এখানে থাকার কথা, বাট যিনি এই প্রশ্নটা করেছেন তিনি ধরে নিচ্ছেন আপনারা বুঝতেছেন, তাই তিনি এখানে জাস্ট সরাসরি ABCD লিখে দিয়েছেন। এখন এটার উদ্দেশ্য কি? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে এখন দেখাবো
কিভাবে এই সার্কিট থেকে এক্সপ্রেশনটা লিখতে হয় সেটা আপনাকে দেখাবো। খুব ভালো হয় যদি আপনারা এনমস এবং পিমস উভয়ের জন্য অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো বা সেটা ডিফিকাল্ট মনে হতে পারে। আপনারা যেহেতু মাত্র শুরু করলেন লেআউটে, তাই আপনাদেরকে এমন লেআউটই দিব যেটা শুধুমাত্র এনমস নিয়ে অ্যানালাইসিস করলেই পারা যায়। বাট রিয়েল লাইফে সার্কিটে কাজ করার সময় আপনাকে অবশ্যই এনমস এবং পিমস প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করতে হবে এক্সপ্রেশন বের করার জন্য। কিন্তু আপনাদেরকে সিম্পলিফিকেশনের জন্য এমন সার্কিটে দেওয়া হবে যেখানে শুধুমাত্র এনমস এর জন্য অ্যানালাইসিস করলে পিমস এর জন্য অ্যানালাইসিসটা বের হয়ে যাবে, একই অ্যানালাইসিস। তো আপনারা অ্যানালাইসিস করবেন শুধু এনমস এর দিকে তাকায় ফর দ্য টাইম বিং। আপনারা শুধু এনমস এর দিকে তাকাবেন। এখন এখানে ইনপুট সিগন্যাল কি কি আছে তারা বলছে। ইনপুট সিগন্যাল দেখেন কোশ্চেনে বলে দিয়েছে, ইনপুট সিগন্যাল এ বি সি ডি অলরেডি আছে। ভিডিডি ভিএসএস দেখতে পাচ্ছেন বা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। কোশ্চেনে বলছে এক্সপ্রেস দ্য আউটপুট ওয়াই as a Boolean function of the input signals A, B, C, D. তার মানে আপনাকে y সমান সমান ফাংশন অফ A, B, C, D এটা বের করতে হবে, যে y সমান সমান এক্সপ্রেশনটা কি আসবে এটা আপনাকে বের করতে হবে। এখন আমরা অ্যানালাইসিস করব। সিগন্যাল গুলো দেওয়া থাকবে পলির উপরে, আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল গুলো দেওয়া আছে পলির উপরে। সো পলি বরাবর তাকাবেন এনমস এর জন্য, তার মানে এই জোনটার জন্য আপনারা দেখবেন এই বরাবর আপনারা যাবেন আর চেক করতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, অনেক দিক থেকে অ্যানালাইসিস করা যায়, যেদিক থেকে আপনার জন্য কনভেনিয়েন্ট হয় আপনারা সেটা করবেন। এখন প্রথমত দেখেন নিচে এই বক্সগুলো কি, ভালো করে জুম করলে দেখবেন এগুলো কিন্তু ডট দেওয়া বক্স, ঠিক আছে? এই বক্সগুলো কি বলেন তো? নিচের এই বক্সটা কি আর উপরের এই বক্সগুলো কি? এন প্লাস রাইট, নিচের সকল বক্স হচ্ছে এন প্লাস, উপরের সকল বক্স হচ্ছে পি প্লাস। আচ্ছা, এখন একটু এই যে আমি আপনাকে মার্ক করে দিলাম, এইটা কি বলেন তো? এটা কি সার্কিট বলতে পারবেন? দেখেন এই সার্কিটটার, এটা তো একটা এনমস যার মাঝখান দিয়ে একটা গেট গেছে, এই গেটটা গেছে, যে গেটের নাম হচ্ছে এ। এখানে এ আছে, দেখতে পাচ্ছেন যে এই এ এর একটা পাশ কোথায় আছে? গ্রাউন্ডে আছে। এখানে গ্রাউন্ড আছে, রাইট? জিএনডি লেখা। এর একটা পাশ গ্রাউন্ডে যাওয়া মানে এটা তো একটা এনমস। তো এনমস এর যে পাশটা গ্রাউন্ডে যায় সেটা হচ্ছে সোর্স, রাইট? অপোজিট পাশটা হচ্ছে তাহলে ড্রেন হবে। স্যার। তাহলে এই এনমসটা যেটা এই চারকোনা বক্স দিয়েই শুরু হয়ে এখানেই শেষ, সেখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন যে এই যে এ, তার একটা প্রান্ত গ্রাউন্ডেড, অপর প্রান্ত যেটা ড্রেন সেটা এখানে একটা মেটাল দিয়ে উপরে পিমসের সাথে কানেক্টেড হচ্ছে। তাহলে বলেন তো এই মেটালের উপরে যে আউটপুটটা তৈরি হলো এটার নাম কি? এবার স্যার কি বললেন? এবার মানে এ নট। চমৎকার, উনি তো ভালো বলেছেন, এটা হচ্ছে এ বার। এটাকে সবাই বুঝতে পেরেছেন বিকজ এইটুকু কিন্তু একটা ইনভার্টার, কারণ এখানে একটা এনমস একা আছে, শুধু একটা এনমসই এখানে আছে, যার আপনারা দেখতে পারলেন একদিক হচ্ছে সোর্সটা গ্রাউন্ডেড আর অপরদিকে ড্রেনটা উপরে পিমসের ড্রেনের সাথে কানেক্টেড, বিকজ উপরের পিমসের এই সোর্সটা হচ্ছে ভিডিডি তে লাগানো। তার মানে এই পয়েন্টটা কিন্তু এ বার। এখন দেখেন এই এ বারটা কোথায় কোথায় গেছে। এই এ বারটা, এই যে মেটাল দেখতে পাচ্ছেন, এই মেটাল ঘুরে গিয়ে কই গেছে? এইখানে এসে একটা কন্টাক্ট দিয়ে লেগেছে না? তার মানে এই পলির উপরে কত এসছে? এ বার এসছে। এটা কি ক্লিয়ার আপনারা? জি স্যার। যদি এটা ক্লিয়ার থাকেন তাহলে আপনাদের বাকি কাজটা এখন সহজ হয়ে গেল। এখন দেখেন তো, আপনারা তো এইটুকু পর্যন্ত কাজ করে ফেলেছেন, এইদিকে কাজ তো শেষ। এখন বাকিটুকুর দিকে তাকাই আমরা। এইমাত্র তো এখানে এ বার আনলেন, এটা এ বার সাথে ডিফিউশন রিজিয়ন শেয়ার করে এখানে আছে সি, সাথে ডিফিউশন রিজিয়ন শেয়ার করে এখানে আছে ডি, তারপরে এই পয়েন্ট হয়েছে গ্রাউন্ডেড, বুঝে লেখা জিএনডি গ্রাউন্ডেড। আর এবারের শুরুতে
যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাকে আমরা বলছি এটা আমাদের আউটপুট ওয়াই। তাহলে আউটপুট থেকে এবার সি আর ডি, এবার সি ডি তিনটা গ্রাউন্ডে গেছে, তার মানে এই তিনটা কিসে আছে? সিরিজে। এবার সি ডি এরা সিরিজে আছে। বুঝতে পারলেন? অন্য কারোর প্রশ্ন থাকলে করতে পারেন। তার মানে আপনারা এই পোর্শনের কাজ কিন্তু করে ফেলছেন। বাকি আছে কোন পোর্শন? বাকি রয়ে গেল হচ্ছে এই জোনটা বাকি আছে। দেখেন এই জোনেও কিন্তু এই যে আউটপুটটা ছিল, আউটপুট থেকে প্রথমে এই পলির নাম কি? এই পলির নাম কি? এই পলিটা কোত্থেকে এসছে দেখেন, নিচে যান, ডট 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 গিয়ে কই গেল? এটা এসছিল এই এ থেকে। তার মানে এই পলির উপরে কত এ আছে? তো এই পলির উপরে এ আছে, তারপর এখানে কিন্তু কোনো কানেকশন নাই। কানেকশন কোথায়? গ্রিন থাকলে কন্টাক্ট, তা না হলে কিন্তু কোনো কানেকশন নাই। তার মানে কি এ মাঝখানে ডিফিউশন শেয়ার করে এই জায়গাটা কি? ডি। তারপরে এখানে কন্টাক্ট দিয়ে লাগিয়েছেন গ্রাউন্ডে, তার মানে এ হয়ে বি হয়ে গ্রাউন্ডে গেছে। আপনার এই পয়েন্টটা ছিল আউট, সেটা প্রথমে এ হয়ে তারপর বি হয়ে গ্রাউন্ডে গিয়েছে। তার মানে এই দুটা এ আর বি কিসে আছে? সিরিজে স্যার। সিরিজে আছে। তার মানে আপনি আরেকটা এ আর বি পেলেন যারা আছে সিরিজে। ওয়াই এর মধ্যে কি আর কেউ আসছে এই দুটো ছাড়া? আগে একটা বের করেছিলেন, এখন আরেকটা বের করেছেন। এই দুটা কি হবে? প্রত্যেকটা পাথ ইন্ডিভিজুয়ালি কি হবে? নিজেদের মধ্যে এন্ড হয়েছে, ইন্ডিভিজুয়ালি অর হবে না? প্রত্যেকটা পাথ ইন্ডিভিজুয়ালি অর হবে না? জি স্যার। তাহলে তাহলে এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? আর তো কোনো পাথ নাই, সবগুলো কনসিডার করে ফেলেছি। তাহলে ওয়াই সমান সমান এটা দাঁড়ালো। ঠিক আছে? এরপর স্যার একটা কমপ্লিমেন্ট আসবে না, কারণ এটা তো স্যার ওই এনমস আর পিমস এর কমপ্লিমেন্ট থিওরির ওয়াইজ। রাইট। আপনারা দেখেছেন কার দিকে? দেখেছেন এন মস এর ক্ষেত্রে। এন মসে যেটা ইমপ্লিমেন্ট করি আউটপুটে তার বার বের হয়। এন মসে যা ইমপ্লিমেন্ট করি আউটপুটে তার বার বের হয়। ঠিক আছে? এখন বলেন এই অ্যানালাইসিসটা কে কে বোঝেন নাই? আপনাদের এক্সামে কিন্তু একটা অবশ্যই আমি সার্কিট দিয়ে বলবো লেআউট আঁকেন, আরেকটা বলবো লেআউট দিয়ে সেখান থেকে ট্রানজিস্টর লেভেলের সার্কিটটা কেমন হবে সেটা আঁকবেন। সেটা আয়দার আপনি এক্সপ্রেশন বের করে আঁকতে পারেন অথবা সরাসরি লেআউট থেকে ট্রানজিস্টর দিয়ে আঁকলেও চলবে। বিকজ এখন তো আপনারা এটা ট্রানজিস্টর লেভেলের সার্কিট আঁকতেই পারবেন লিখে ফেলার পরে। তাহলে এই দুইটা টাইপের কোয়েশ্চেন আপনার এক্সামে অবশ্যই দিব ইনশাআল্লাহ। একটা দিব হচ্ছে একটা এক্সপ্রেশন দিয়ে বলবো এটা লেআউট আঁকেন, আর আরেকটা বলবো লেআউট দিয়ে দেওয়া হয়েছে, লেআউটের উপর নির্ভর করে এক্সপ্রেশনে ফেরত আসেন। এবং লেআউট প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে বেশ কিছু লেআউটের উপরে, মানে একটা সাইটের মধ্যে অনেকগুলো লেআউট আছে এরকম একটা সাইট অলরেডি শেয়ার করা হয়েছে। ঠিক আছে? ওটাতে আপনারা যাবেন, ওখানে আপনারা গেলে আপনাদের কনফিউশন তৈরি হলে আমাকে বাস দিয়েন, আমরা তখন এক্সপ্লেইন করবো যাচ্ছে কোথায় কনফিউশন। বাট আমার ধারণা ওটা স্ট্রেট ফরওয়ার্ড, মানে একেবারে সবগুলো দেওয়া আছে। ওখানে আপনার কমপ্লিকেটেড মনে হতে পারে দুইটা, একটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এইটা কমপ্লিকেটেড মনে হবে, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। এই দুইটা ওখানে কমপ্লিকেটেড মনে হবে কারণ এটা একটু বড়। এছাড়া বাকিগুলোই কম্পারেটিভলি ছোট। ওটা আপনারা একটুখানি দেখলে ইনশাল্লাহ বুঝবেন, আর তা না হলে কোয়েশ্চেন নিয়ে আসেন। ঠিক আছে? আর এরকম লেআউট আমি আপনাকে আরো কিছু দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, যেখান থেকে আপনারা এক্সপ্রেশন লেখাটা প্র্যাকটিস করবেন। বিকজ এক্সামে আপনাকে একটা লেআউট দেওয়া হবে, দিয়ে তার এক্সপ্রেশনটা লিখতে বলবো। ক্লিয়ার? জি স্যার। কোন প্রশ্ন আছে কারো? স্যার সিরিজে থাকার ব্যাপারটা যদি আবার একটু বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান এই মাঝখানে হাবি জাবি দাগ মুছি। আচ্ছা, ইনভার্টার হওয়া পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের ইনভার্টারটা হয়েছে এবার। তো এখানে যখন আমাদের
এ বার হলো এখানে যখন এ বার হয়েছে আমরা ওই এ বারটা দেখতে পাচ্ছি মেটালটা কোথায় গেছে, মেটালটা গিয়ে এইখানে এসে প্রথম কন্টাক্ট পড়েছে এই বরাবর, এখানে প্রথম কন্টাক্ট পড়েছে, তার মানে এই পলিটা এবার পাচ্ছে। আর পরের পলিটাই আমরা দেখতে পাচ্ছি সি লেখা আছে, আর তারপরে পরেতে লেখা আছে ডি। এখন আমরা যদি এই এটা তো ওয়াই এখানে মেনশন করা, এই ওয়াই মেটাল থেকে এখান থেকে আমরা ওইদিকে যাব, আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াই থেকে এ বার আউটপুটের ওয়াই তে লাগানো, তার মানে কি এ বারের এই এই পয়েন্টটা হচ্ছে তার ড্রেন, যেটা এনমস এটা, তার মানে এ বারের অপর পাশটা তার সোর্স। এখন এই যে সোর্স যে ডিফিউশন রিজিয়নের মধ্যে লাগানো, এই ডিফিউশন রিজিয়নের মধ্যে কিন্তু অন্য কেউ নাই, মানে অন্য কেউ বের হচ্ছে না এখান থেকে, তার মানে এর পাশে যেই পলিটা আছে সেই পলির ড্রেনটা এখানে, এবং এখান থেকে কেউ বের হয়নি, অন্য কোনো সিগন্যাল বের হয়নি। বের হলে বলতাম যে ঝামেলা আছে, কিন্তু যেহেতু বের হয়নি তার মানে কি, তার মানে প্রথমটা আর এটা এরা এখনো পর্যন্ত কিন্তু একই কানেকশনে আছে, একটার পাশে পাশে আরেকটা, তার মানে তারা সিরিজে আছে এখনো পর্যন্ত। এবং আপনার সি এর পাশে আছে ডি, এবং দেখতে পাচ্ছেন সি আর ডি এর মাঝখানে যে ডিফিউশন রিজিয়নটা আছে, এই ডিফিউশন রিজিয়নটাও কিন্তু এখান থেকে কোনো সিগন্যাল বের হয়নি, আর কেউ এখানে আসেনি, তার মানে কি এখানে কোনো ইন্টারাপশন হচ্ছে না। এই গেটের কারণে এখানে যে ইম্প্যাক্ট পড়লো সেই ইম্প্যাক্টই এই গেটটা আবার নিবে, তার মানে তারা সিরিজে আছে, অর্থাৎ এবার সি এর সাথে সিরিজে আছে, সি আবার ডি এর সাথে সিরিজে আছে, এবং এই ডি এর পরে কি আছে, এই ডিফিউশনটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গ্রাউন্ডে লাগানো। তার মানে সার্কিটটা যদি আমরা এভাবে আঁকতাম, এভাবে না, আসলে আঁকা উচিত নিচু করে, আঁকা উচিত হচ্ছে এই দেখেন এইভাবে, এটা আঁকা উচিত, যদি আঁকতে হয় আঁকা উচিত হচ্ছে এরকম, বিকজ তারা তো আসলে এইভাবে আছে। প্রত্যেকটা গেটের জন্য একটা করে মস আঁকেন, মানে এই গেটটা রিপ্রেজেন্ট করছে প্রথমটা, পরের গেটটা রিপ্রেজেন্ট করছে তার পরেরটা, আর এইটা রিপ্রেজেন্ট করছে তার পরেরটা, এই যে গেট গুলো এরকম। ঠিক আছে, প্রথম গেটে সিগন্যাল কত ছিল, এ বার ছিল, এখানে এ বার ছিল, পরেরটাতে সিগন্যাল ছিল সি, আর তারপরটাতে সিগন্যাল ছিল ডি। এবং দেখতে পাচ্ছেন এই এ বার আর সি বার যেই ডিফিউশন রিজিয়নটা শেয়ার করেছে, এখান থেকে আর কেউ বের হয়নি, তার মানে এই পয়েন্ট থেকে আর কেউ বের হয়নি। একইভাবে সি আর ডি যেই ডিফিউশন রিজিয়নটা শেয়ার করে, সি আর ডি, সেখান থেকেও কেউ বের হয়নি, তার মানে এখান থেকেও কেউ বের হয়নি। আর ডি এর যে এই পাশে ডিফিউশন রিজিয়ন আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড হয়ে আছে, তার মানে ডি এর এই প্রান্তটা গ্রাউন্ড হয়ে আছে। আর এবারের যে বাম প্রান্ত ছিল, মানে এই ডিফিউশন রিজিয়ন যেটা, এই ডিফিউশন রিজিয়নটা সেটা আরেকজন তার সাথে শেয়ার করেছে, এবং ওখান থেকে আমাদের যে তারটা বের হয়েছে, যে মেটাল ওয়ানটা ওয়াই এ গিয়েছে, ওয়াইটা হচ্ছে আউটপুট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে আউটপুট। এখন দেখেন আপনারা যদি এটাকে একটু জাস্ট 90 ডিগ্রি রোটেট করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এ বার সি ডি তারা সিরিজে আছে, তার মানে ওয়াই সমান সমান এ বার সি ডি। একইভাবে আপনি যদি অন্য পাশেরটাও আঁকেন, এই অন্য পাশেরটাও আঁকেন, ওখান থেকে পাচ্ছেন এ আর বি, কি হয় এনমস যা তৈরি করে তার বার বের হয়, তার মানে পুরোটার বার। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এছাড়াও কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর তা না হলে একটু দেখেন ওই সাইটটা দেখা হয়ে গেলে আপনাদের আরো প্রশ্ন বের হবে, তখন ওটা নিয়ে আমরা আবার ডিসকাস করতে পারবো। ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। স্যার এইটা তো দেখা গেল স্যার বেসিক কিছু গেটের ক্ষেত্রে, কিন্তু স্যার আমরা তো দেখছি যে প্র্যাকটিক্যাল লাইফে মানে সিপিইউ বা বিভিন্ন বড় বড় আইসি গুলোতে মিলিয়ন হ্যাঁ, মিলিয়ন ট্রানজিস্টর থাকে স্যার, সেই ক্ষেত্রে এই লেআউট গুলো কিভাবে ডিজাইন করা হয়? যখনই আপনি চলে যাচ্ছেন বড় সার্কিটের ক্ষেত্রে, যেখানে ধরেন আপনার মিলিয়ন বিলিয়ন বা ইভেন ট্রিলিয়ন সার্কিট আছে, তার জন্য আপনার সার্কিটের নিয়ম হলো, তার জন্য আপনার নিয়ম হচ্ছে আপনাকে এই চলে যেতে হবে, অত বড় সার্কিট কোনো মানুষের পক্ষে হাতে আঁকা সম্ভবপর না, হাতে আঁকা লাস্ট যে প্রসেসরটা আছে সেখানেও অনেক ছোট একটা প্রসেসর ছিল, এত বড় বর্তমান কোর i9
এগুলো আপনি কোনোদিনই এভাবে হাতে বানাতে পারবেন না, তার জন্যই আপনাকে চলে যেতে হবে স্ট্যান্ডার্ড সেল বেসড ডিজাইন মেথোডোলজিতে। যেখানে আপনি প্রথমে একটা স্ট্যান্ডার্ড সেল বানাবেন, স্ট্যান্ডার্ড সেলকে লেখা হয় এসটিডি, স্ট্যান্ডার্ড সেল বেসড একটা লাইব্রেরি বানাবেন, যে লাইব্রেরির মধ্যে আপনি তৈরি করবেন একটা ইনভার্টার, তৈরি করবেন একটা অ্যান্ড গেট 2 ইনপুট, তৈরি করবেন একটা 2 ইনপুট 3 ইনপুট অ্যান্ড গেট, তৈরি করবেন একটা 4 ইনপুট অ্যান্ড গেট। একই জিনিস তৈরি করবেন ন্যান্ডের জন্য, ন্যান্ডের জন্য তৈরি করবেন 2 3 4, একটা তৈরি করবেন অর গেটের জন্য 2 ইনপুট অর গেট 3 ইনপুট অর গেট 4 ইনপুট অর গেট, তৈরি করবেন 2 ইনপুট নর গেট, তৈরি করবেন একটা 2 ইনপুট 3 ইনপুট নর গেট, করবেন একটা 4 ইনপুট নর গেট। এগুলো কিন্তু সব ছোট ছোট সার্কিট, এগুলো তৈরি করবেন। তৈরি করবেন একটা 2 ইনপুট এক্সঅর, তৈরি করবেন একটা 2 ইনপুট এক্স নর। এছাড়াও হাফ অ্যাডার একটা ছোট সার্কিট, এটা তৈরি করবেন। ফুল অ্যাডারও একটা ছোট সার্কিট, এটা তৈরি করবেন, কারণ এগুলো সব 10টা বা 14টা ট্রানজিস্টর দিয়ে হয়। তারপর তৈরি করবেন বিভিন্ন রকমের ভালো ভালো ডি ফ্লিপ ফ্লপ আছে, আপনারা জেকে বা টি ফ্লিপ ফ্লপে যে ইয়েগুলো ব্যবহার করেন, বর্তমানে আসলে মেইনলি ব্যবহার করা হয় বিভিন্ন টাইপের ডি ফ্লিপ ফ্লপ, ওগুলারই বিভিন্ন কানেকশন দিয়ে আমরা অন্যগুলো তৈরি করতে পারি। তো বিভিন্ন টাইপের ডি ফ্লিপ ফ্লপ তৈরি করে আপনি এই পুরোটা একটা স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি বানালেন, যেখানে আপনার এই ছোট ছোট প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সেল মানে প্রত্যেকটা একটা করে লেআউট আছে। এখন আপনি একটা টুল ব্যবহার করতে পারবেন, যে টুলের কাজ হচ্ছে প্লেসমেন্ট এন্ড রাউটিং করে। আমরা VLSI 2 তে এটা করব, যে এই টুল যেটা করবে আপনার সার্কিটের উপর ডিপেন্ড করে সেই যেই 1 লক্ষ বা 2 লক্ষ বা ধরেন 1000 লক্ষ যত আপনার এই গেট আছে, সেগুলোকে এই গেট দিয়ে রিপ্রেজেন্ট করে সে বসাবে, একটার পরে একটা পাশাপাশি বসাবে। এগুলা টুল করে, এটা মানুষের পক্ষে করা সম্ভব না। মানুষ এই ছোট ছোট সেল গুলো পর্যন্ত আঁকবে, তারপরে এই সেল গুলোর উপর নির্ভর করে আপনি আপনার মাইক্রোপ্রসেসর ডিজাইন করবেন। সো একজন লেআউট ইঞ্জিনিয়ার ডিজাইন করবে হচ্ছে এই ছোট ছোট সেল গুলো, আর মাইক্রোপ্রসেসরটাকে আপনি ডিজাইন করবেন এই গেট গুলো দিয়ে, যাতে করে মাইক্রোপ্রসেসরটা যখন আমরা প্লেস করব, মানে হচ্ছে যখন লেআউটটা করব, ওই মাইক্রোপ্রসেসরের লেআউটের মধ্যে থাকবে হচ্ছে এই গেট গুলো, এবং এই গেটের বিভিন্ন একটার সাথে একটা কানেকশন ঠিক করবে আপনার মাইক্রোপ্রসেসরটা কিভাবে কাজ করবে। বুঝতে পেরেছেন? আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে আজকে একটু পরে একটা স্লাইড তাহলে আপ করে দিব, ওইখানে স্ট্যান্ডার্ড সেল বেসড ডিজাইন মেথোডোলজি স্টেপ গুলো কেমন ফিগার সহ আছে। ওই ফিগার গুলো আপনারা দেখলে বুঝবেন যে ফার্স্ট স্ট্যান্ডার্ড সেল আঁকা হয়, তারপরে স্ট্যান্ডার্ড সেল গুলোকে বসায় বসায় আমরা প্লেস করি, এবং একটার সাথে একটাকে তার দিয়ে কানেক্ট করে আমরা রাউটিং করি, করার পরে আমরা মেইন মাইক্রোপ্রসেসরটা পাই। বুঝতে পারলেন? জি স্যার। VLSI 2 নিলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে কিভাবে কাজ করে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। স্যার আপনার মেইল অ্যাড্রেসটা স্যার এক্সাক্ট মানে 2টা তো পাচ্ছি, আসলে অ্যাক্টিভ থাকেন